এক বিখ্যাত মনীষী বলেছিলেন, মানসিক স্বাস্থ্য কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। সুতরাং মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে লেগে থাকতে হবে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সকলে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন। আদৌ কি তা সম্ভব? মানসিক অসুস্থতা যেন আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। তাই তো ইবিয়ানের আমাদের আয়োজন ইবি মনোবাতায়ন। ইবিয়ানের মনের কথা শুনতে চাই। আজ ইবিআই মনোবাতায়নের আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের বিশেষ লাইভ খোলা মনের বাতায়ন। আজ আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন আমাদের সবার প্রিয় সাজ্জাদ হোসেন সাজু ভাই, পরিচালক ইবিয়ান। আরও আছেন আমাদের বহু পরিচিত মিফতাহুল হাসান সান ভাই, সহকারী অধ্যাপক আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা ইবি মনোবাতায়ন। এছাড়াও আমাদের সাথে আছেন আমাদের দুজন বিশেষ ট্রেনার এবং সুপারভাইজার। প্রথমে আছেন সাইমা আক্তার ম্যাম, সহকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এমফিল গবেষক, ঢাবি, সুপারভাইজার ও প্রণেতা ইবি মনোবাতায়ন, এবং শারমিনারা ম্যাম, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ট্রেন, সুপারভাইজার ও প্রণেতা ইবি মনোবাতায়ন। আমি প্রথমে চলে যেতে চাচ্ছি সাজ্জাদ হোসেন সাজু ভাইয়ের কাছে। আমরা শুনবো ইবি মনোবাতায়নের সূচনার ঘটনা। ভাইয়া, শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক, আমরা খুব সম্ভবত ভাইয়াকে যুক্ত করতে পারছি না। আমরা ভাইয়াকে আবার যুক্ত করার চেষ্টা করছি। এর মাঝে আমরা প্রথমে চলে যেতে চাই সাইমা আক্তার জুই ম্যামের কাছে। ম্যাম, ইবি মনোবাতায়ন সম্পর্কে যদি বলতেন, যেহেতু মডেলটি আপনাদেরই দেওয়া। ওকে, আমি প্রথমেই যদি আসি যে ইবি মনোবাতায়নের মূল লক্ষ্য হচ্ছে ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়ার এখানকার যে স্টুডেন্ট আছেন এবং এখানকার যারা স্টাফ প্লাস এখানকার যে প্রাক্তন স্টুডেন্ট হিসেবে যারা আছেন তাদেরকে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে আমাদের সাথে যখন সাজু ভাই কমিউনিকেট করেন আমার সাথে এবং শারমিনারা, আমাদের দুজনের সাথে ওনারা কমিউনিকেট করেন যে যদি ওনারা এরকম মেন্টাল হেলথ একটা সার্ভিস দিতে চান তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে। কারণ একটা মেন্টাল হেলথ সার্ভিস এমন একটা ইম্পর্টেন্ট একটা জায়গা বা এটা আসলে একটা প্রফেশনাল রেসপন্সিবিলিটি। এটা হয়তো বা আর 5টা ক্লাব যেভাবে চলছে সেই ক্লাব হিসেবে হয়তো বা এটা সেই সিস্টেমে আসলে চলবে না। তো ওই জায়গা থেকে ওনার বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং থেকে উনি আমাদের সাথে কমিউনিকেট করেন এবং ইবি মনোবাতায়নের সব থেকে মানে ফান্ডামেন্টাল জায়গা যেটা স্ট্রং আমি বলবো সেটা হচ্ছে যে ইবি মনোবাতায়ন যখন কাজ শুরু করেছে এই মেন্টাল হেলথ নিয়ে যারা এটা নিয়ে কাজ করছে এবং এই জায়গাটার ব্যাপারে একটা শর্ট গাইডলাইন দিতে পারবে তাদেরকে নিয়েই কাজটা শুরু করেছে। অ্যাজ এ মেন্টাল হেলথ এক্সপার্ট আমাকে এবং শর্মিকে এখানে কানেক্টেড করেছে এবং আমার সব থেকে ভালো লাগার জায়গাটা হচ্ছে যে ইবি মনোবাতায়নের যেই মানে কাঠামোতে আছে যে ইবি মনোবাতায়ন ততদিনই চলবে যতদিন এখানে মিনিমাম একজন সাইকোলজিস্ট এটার তত্ত্বাবধানে থাকবেন। তার মানে এখানে যারা সার্ভিস দিচ্ছে বা যারা ভলেন্টিয়ার হিসেবে আছে সেখানে এটা সিগনিফিকেন্ট একটা রোল প্লে করবে, একজন সাইকোলজিস্টের এখানে থাকতে হবে। সো এটাই ছিল আসলে শুরুতে সাজু ভাইয়ের সাথে যে ওকে এক্সপার্ট দের ওপিনিয়ন কম্বাইন করে এই অর্গানাইজেশনটা কিভাবে বা এই প্ল্যাটফর্মটা কিভাবে ওরিয়েন্টেশন দেওয়া যায়। আর সাজু ভাই যেহেতু এসেছেন আমার মনে হয় পিছনের গল্পটা আরেকটু সাজু ভাই আমার থেকে ভালো বলতে পারবে, ওনার ধারণা থেকে বলতে পারবে। আমার মনে হয় ধন্যবাদ ম্যাম। আমরা সাজ্জাদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া যদি ইবি মনোবাতায়নের শুরুর গল্পটি আমাদের বলতেন। ধন্যবাদ উম্মে হাবিবা হ্যাপি। আগস্টের এই শোকাবহ আগস্টের এই প্রাককালে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের যে সদস্যরা আত্মত্যাগ করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আসলে বক্তব্য শুরু করতে যাচ্ছি। বক্তব্য বেশি না, আমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যেটি আসলে আমি সেই কথাটাই বলবো যে আমরা মনোবাতায়ন ইবি মনোবাতায়ন কেন শুরু করলাম বা আমরা আমাদের এই পেছনের কাহিনীটি কি। আমরা এর আগেও একটি প্রোগ্রাম করেছিলাম মেন্টাল হেলথের, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, যে
আত্মহত্যা নয়, আসুন বাঁচতে শিখি, এই শিরোনামে আমরা একটি প্রোগ্রাম করেছিলাম। এখানে আজকে যে উপস্থিত আছেন এবং ইবি মনোবাতায়নের যাকে বলা হচ্ছে যে ফাউন্ডার, মানে এই যে আমাদের যে ইবি মনোবাতায়ন নামক যে একটি মডেল, এই মডেলের প্রণেতা বলা হচ্ছে ওনাকে, এবং এটার আসলে উনি মডেলটা করেছেন। এবং আরেকজন সহ প্রণেতা আছেন শারমিন আরা, দুজন মিলে করেছেন। তা সাইমা জুই আপু উনি ছিলেন সেদিন সেই প্রোগ্রামে। আমাদের একটা ইনসিডেন্ট ঘটেছিল যে একজন ছাত্রী যে আত্মহত্যা করেছিলেন, আমাদের সে থেকেই আমরা তখন একটা প্রোগ্রাম করেছিলাম। তখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে রেখেছিলাম, তাদের মধ্যে প্রফেসর ডক্টর সাইদুর রহমান, উনি গত হয়েছেন, আল্লাহ তার বিদেহী, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। স্যার ছাত্র উপদেষ্টা ছিলেন তখন, স্যার অনেক কিছু আমাদের জানিয়েছিলেন, আমাদের সাইকোলজিস্ট নিয়োগ করা হবে। পরবর্তীতে আমরা যেটা ভাবলাম যে সাইকোলজিস্ট নিয়োগ কতদিন করা হবে, এর মাঝখানে আবার আরো কিছু ইবিয়ান, মানে সাবেক ইবিয়ান, তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। বিশেষ করে দুইজন পুলিশ অফিসার ছিলেন আমাদের, তারা আমাদের খুবই আমাদের জুনিয়র, তারা আত্মহত্যা করলেন। এছাড়া এরকম ঘটনা ক্রমাগত ঘটে চলছে, আরো অনেকজনকে আমরা দেখছি যে আত্মহত্যা করছেন। তাহলে আত্মহত্যা করছেন যারা, এছাড়া যারা আত্মহত্যা করছেন না, এদের সংখ্যা অনেক বেশি। এবং ইবিতে আমরা এর যে প্রভাব এটি বেশি দেখতে পাচ্ছি। ইবিতে কিন্তু অত শিক্ষার্থী না, আমরা যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রভাবটা আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হিউজ স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী। আমাদের শিক্ষার্থীর তুলনায় আমাদের যে আত্মহত্যা করার যে হার, এটি আমরা দেখেছি অনেক বেশি। সে থেকে আমরা ইবিয়ান, আপনারা সবাই ইবিয়ানের মাধ্যমে অনুষ্ঠানটি দেখছেন, আপনারা ইবিয়ানের কর্মকাণ্ড সম্পর্কে জানেন। আমরা ইবিয়ান থেকে তখন একটি আমরা যে নিয়মিত আলোচনা করি, সেই আলোচনায় নতুন নতুন বিষয়গুলোকে আমরা তুলে আনার চেষ্টা করি যে আমাদের পরবর্তী কি করণীয়। তো সেই অবস্থাতে আমরা চিন্তা করলাম, আমাদের যারা অন্যান্য সদস্য আছেন তারা সবাই মিলে বললেন যে আমরা মেন্টাল হেলথ নিয়ে আসলে কাজ করতে পারি, কারণ এটি তো দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া যে করোনা প্যান্ডেমিকের মধ্যে এই মানুষের হতাশা, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাই, এটা নিয়েও যে মানুষের মধ্যে একটা হতাশা, সেটা কিন্তু আমরা গ্রুপে বুঝতে পারি, অনেক পোস্ট আসে যখন, কিংবা অনেকের মধ্যে আমরা এই টেন্ডেন্সি বা বিভিন্ন খারাপ কিছু ঘটে যেতে পারে এই ধরনের আশঙ্কাও অনেকে প্রকাশ করছিল যখন, তখন আমরা চিন্তা করলাম যে একটা আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। তখন আমরা সিদ্ধান্ত প্রাথমিকভাবে নিই যে আমরা ইবি মনোবাতায়ন নামে এমন একটি সেবা চালু করব, যেটি অন্তত প্রাথমিক পর্যায়ে এই যে আত্মহত্যা যারা করতে চাচ্ছে কিংবা যারা মানসিক সমস্যা সম্মুখীন হচ্ছে, তারা কিন্তু সঠিক ওয়েতে যেতে পারছে না। আমাদের কেন জানি মনে হচ্ছিল যে তারা সঠিক জায়গায় যেতে পারছে না এবং এই যে সেবা নিতে পারছে না তারা। তাহলে আমরা যদি তাদেরকে ফাইন্ড আউট করতে পারি, কিংবা তারা আমাদেরকে ফাইন্ড আউট করতে পারে, তাহলে আমাদের কাছে তারা যদি আসে, তাহলে প্রাথমিক অবস্থায় তাদেরকে আমরা একটা ট্রিটমেন্ট দিয়ে এবং তাদেরকে আমরা যদি বোঝাতে সক্ষম হই যে আমরা যদি, মানে আমাদের যে টিমটা আছে তারা একটি ট্রেনিং নিয়েছেন ইতিমধ্যে, মানে এই মডেলটা সম্পর্কে যেহেতু আমাদের মডেলের দুজন উদ্যোক্তা এবং প্রণেতা আছেন, তারা বিস্তারিত বলবেন। তা ট্রেনিং যখন নেওয়া শেষ হয়ে গেল, তখন আমাদের এই ট্রেনার যারা ট্রেনিং নিয়েছেন তারা কিন্তু একটা ফার্স্ট এইড দিতে পারবে, মানে প্রাথমিক যে শুশ্রূষা করা বা প্রাথমিক যে ট্রিটমেন্টটা করা, এটা তারা করতে পারছেন। আমরা এর উপরই মানে এর উপরই ভিত্তি করে আমরা চিন্তা করেছি যে তাহলে আমরা এটি করি। এবং আমরা যেমন সাইমা আক্তার জুই আপু বলছিলেন যে আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করি, এবং তারপরে ওনারা দীর্ঘ সময় এটা নিয়ে গবেষণা করে এবং পরবর্তীতে কি করে মডেল তৈরি করা যায়, এবং এ নিয়ে উনি হয়তো পরে জার্নির গল্পটা উনি বলবেন। আসলে আমার এই যে ইবিয়ান বর্তমান এবং সাবেক ইবিয়ান, যাদের মধ্য থেকে আমরা আত্মহত্যা টেন্ডেন্সি কিংবা অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যা যাদের আমরা দেখতে পাচ্ছিলাম, আমাদের যে দৃষ্টিকার্য হচ্ছিল, এটা থেকেই আমাদের মূলত এই ইবি মনোবাতায়নের যে চিন্তাটা সেটি চলে এসেছে। এছাড়াও আমাদের যে সোসিও ইকোনমিক সেটআপ, আমাদের যে কুষ্টিয়া বা ঝিনাইদহ অঞ্চলে আঞ্চলিক বিষয়টিও কিন্তু সারা দেশে বা বিশ্বে না বললে যদি আমাদের সারা দেশের প্রেক্ষাপটে এটি একটি খুব রিস্কি জোন, বিশেষ করে মেন্টাল হেলথ এবং আত্মহত্যা প্রবণতা দিক দিয়ে। সেজন্য আমরা পরবর্তীতে চিন্তা করেছি যে যদি আমরা এই এলাকায়, যেহেতু বিশ্ববিদ্যালয়, এটির প্রভাব আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়েছে, সুতরাং এখান থেকে উত্তরণের আমাদের একটা পথ খুঁজতে হবে। আমরা সেটিকে সামনে রেখে ইবি মনোবাতায়নটা শুরু করেছিলাম জার্নিটা। আমরা বাকিটা আসলে ওনাদের মুখে শুনতে চাই যে আমাদের কিভাবে সামনে পথ চলাটা হবে। এই সঙ্গে মিফতাহুল হাসান সাদ ভাই রয়েছেন, উনি আমাদের এটির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য।
উনিও কথা বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমরা এরপর চলে যাচ্ছি আমাদের শারমিন আরা ম্যামের কাছে। ম্যাম, আমাদের ইবি মনোবাতায়নের মডেল সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলতে চাই যে আমি ইবি মনোবাতায়নের সাথে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার খুব ভালো লাগছে যে আমি এরকম একটা গ্রুপের সাথে কাজ করতে পারছি। তো প্রথমেই সাজ্জাদ ভাই আমার সাথে যোগাযোগ করেন যে ওনাদের এখানে এই চাহিদাটা আছে, বা কুষ্টিয়া ইউনিভার্সিটির যে গ্রুপ আছে, পপুলেশন আছেন, তাদের মধ্যে মানসিক স্বাস্থ্য সহায়তার একটা নিড আছে, এবং সেই তুলনায় সার্ভিস খুব একটা অ্যাভেলেবল না। তো সেই কারণেই আমরা যে প্ল্যান করি যে কিভাবে আমরা, যেহেতু আমরা যে সরাসরি যে এই মুহূর্তে সার্ভিস দিতে পারছি না, তো তখন আমরা প্ল্যান করলাম যে কিভাবে আমরা একটা মডেল দাঁড় করতে পারি, যেখানে হতে পারে যে আমরা এখান থেকে মনিটরিং করলাম, গাইডেন্স করলাম, সেখানকার একটা টিম যারা সবসময় 24 আওয়ার্স সাপোর্ট দিতে পারবেন, এরকম যদি আমরা একটা টিম তৈরি করে তাদেরকে যদি মনিটরিং করতে পারি এবং সুপারভিশন দিতে পারি, তাহলে হয়তো বা চাহিদাটার যে ইয়েটা আছে সেটা আমরা অনেকটা ফিল আপ করতে পারি। তো সেই ভাবনা থেকে আমরা মনোবাতায়নের প্ল্যান করি, মডেল দাঁড় করাই যে কিভাবে এটা রান করা যেতে পারে। সেটার হিসেবে আমরা যে প্রথমে যারা সার্ভিস প্রোভাইড করবেন, সাইকোসোশ্যাল সাপোর্টার আমরা বলছি যাদের, যে যারা যে সরাসরি যেসব মানুষ মানসিক সমস্যায় ভুগছেন বা প্রয়োজন বোধ করছেন যে কোনো প্রফেশনাল হেল্প দরকার বা কারোর সাথে কথা বলা দরকার, শেয়ার করা দরকার, এরকম একটা টিম আমরা তৈরি করি। এবং সেটা একটা আমরা রিগোরাস প্রসেসের মধ্যে দিয়ে যাই। আমরা প্রথমে সার্কুলার করি যে কারা কারা যে উৎসাহী এই সার্ভিসের সাথে থাকতে। সেখান থেকে আমরা একটা হিউজ রেসপন্স পাই, এবং তাদেরকে আমরা যে প্রথমে একটা গুগল ডকের মাধ্যমে একটা নেই, কিছু ইন্টারভিউ নেই, কিছু প্রশ্ন ছিল যেগুলো তাদেরকে লিখিত উত্তর দিতে হয়, হ্যাঁ, এবং যেখানে ছিল যে তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে কি কি ধারণা আছে, সার্ভিস সম্পর্কে কি কি ধারণা আছে, এবং এই জায়গায় সার্ভিস দিতে হলে কি কি বিষয় মাথায় রাখতে হয়, এরকম কতগুলো প্রশ্ন ছিল। এবং যে প্রশ্নের উপর ভিত্তি করে অ্যানালাইসিস করে আমরা প্রাথমিকভাবে একটা গ্রুপ কে সিলেক্ট করি, এবং তারপর আবার দ্বিতীয় ধাপে আমরা আরো বাছাই করে ফাইনাল একটা গ্রুপ রেডি করি, যেখানে যে আমাদের ইনিশিয়ালি প্রায় 60 জনের মতো পার্টিসিপেন্ট ছিলেন। আমরা তাদের জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা করি। ট্রেনিংটার নাম সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। মানে নামটা থেকে আমরা বুঝতে পারছি যে ফার্স্ট এইড মানে হলো যে যখন আমরা কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো আঘাতপ্রাপ্ত হয়, আমরা ইনিশিয়ালি যে হেল্পটা দিই, লাইক অ্যান্টিসেপটিক দেওয়া, ব্যান্ডেজ করা, এরকম, বা ব্লিডিং হলে সেটা ইনস্ট্যান্ট কিভাবে কমানো যায় ব্লিডিং, সেটার জন্য আমরা যা করি, সেই একইভাবে যে মানসিক সমস্যার ক্ষেত্রেও প্রাথমিক চিকিৎসার জন্য যে যে জিনিসগুলো করা যায় সেটার উপরে আমরা একটা ট্রেনিং প্রোভাইড করি। এবং সেখান থেকে মূলত আমরা এই এই ট্রেনিং এর উপর বেস করে যারা গ্রুপ আছেন সাইকোসোশ্যাল সাপোর্টার, তারা সার্ভিসটা দেবেন। তবে তারা রেগুলার আমাদের আন্ডারে সুপারভিশনে থাকবেন, এবং যদি কোনো ধরনের অসুবিধা ফেস করেন ওনারা যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর এছাড়াও সেখানে তারা মূলত যে আমরা বারবার বলছি যে প্রাথমিক স্বাস্থ্য সহায়তাটা প্রদান করবেন। আর এই নিতে যে কারো যদি ফিল হয় যে তার আরো ফার্দার হেল্প দরকার এবং আরো প্রফেশনাল হেল্প দরকার, মানে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের হেল্প দরকার, কিংবা যদি কোনো এমার্জেন্সি থাকে, লাইক সুইসাইডাল থটস থাকে, বা সুইসাইড অ্যাটেম্পের হিস্ট্রি থাকে, বা রিস্ক থাকে, কিংবা সেলফ হার্মের হিস্ট্রি থাকে, এরকম ক্ষেত্রে ওনারা যে বিশেষজ্ঞদের কাছে রেফার করবেন। হ্যাঁ, আমাদের ইবি মনোবাতায়নের কাছে একটা সোর্স আছে যে কোথায় কোথায় রেফার করা যেতে পারে। যিনি ক্লায়েন্ট আছেন ওনার অ্যাভেলেবিলিটি, ওনার লোকেশন, ওনার যে অ্যাবিলিটি, সবকিছু বিবেচনা করে ওনাকে উপযুক্ত জায়গায় রেফার করা হবে। আপাতত এটা বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম আপনাকে। এরপর আমরা চলে যাচ্ছি সামাজুই ম্যামের কাছে।
ম্যাম আপনি যদি কিছু যুক্ত করতে চান এর সাথে। ওকে, মানে ইবি মনোবাতায়নের যদি সবথেকে স্ট্রেংথ পয়েন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে যে সবসময় আমি একটা কথা বলি, একটা মানে একটা ইউনিভার্সিটি কখনো ইউনিভার্সিটি হবে না যদি সেটার মধ্যে স্টুডেন্ট না থাকে আর টিচার না থাকে। ওইটার জন্য সেটা একটা ওই ইনফ্রাস্ট্রাকচারটাই ওইটাকে আমরা বলি ইউনিভার্সিটি, যে আচ্ছা ঠিক আছে এখানে স্টুডেন্ট আছে, এখানে টিচার আছে। ওই রকমই কাউন্সিলিং বা মেন্টাল হেলথ সাপোর্টের একটা কোর কনসার্ন হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। এটা যদি এই সার্ভিসের মধ্যে যদি এটা নিশ্চিত না হয়, তাহলে এটা কোনোভাবেই এটাকে বলা যাবে না যে হ্যাঁ এই জায়গাটা একটা সেফ জোন। সো আমরা যখন পুরো ট্রেনিংটা অর্গানাইজ করেছি, আমাদের যারা আমাদের এখানে সাইকোসোশ্যাল সাপোর্ট হিসেবে ট্রেনিং নিয়েছে, আমি বলবো যে এই জায়গাটা তাদেরকে খুবই ভালোভাবে বারবার বারবার রিকল করা হয়েছে। এবং আবার যেহেতু এটা একই কমিউনিটির মধ্যে কিছু সাইকোসোশ্যাল সাপোর্টার তৈরি হচ্ছে, সো এখানে হয়তোবা একটু রিস্ক ফিলিংটাও থাকতে পারে যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, হয়তোবা একই ব্যাচমেটের বা সিনিয়র জুনিয়র পরিচিত থাকতে পারে। তো এই ক্ষেত্রে মানে কি কি ভাবে তারা একজন ক্লায়েন্টের কনফিডেন্সিয়ালিটি মেইনটেইনের ক্ষেত্রে কি কি করবেন এবং এটা কতটা গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো ওনাদেরকে বারবার ইনফর্ম করা হয়েছে। তবে একই সাথে এটাও ইনফর্ম করা হয়েছে যে কোন ক্ষেত্রে আমরা এই কনফিডেন্সিয়ালিটিটা একদমই মেইনটেইন করি না। সেটাও যেহেতু এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেহেতু সবাই জানবে, আমি বলে দিচ্ছি। ইউজুয়ালি যখন হয় আমাদের কাছে যদি কোনো ক্লায়েন্ট আসেন যে সুইসাইডাল রিস্ক হাই, আমাদের কাছে তখন আসলে আমরা চুজ করি যে আমাদের কাছে কি ইনফরমেশন ইম্পর্টেন্ট নাকি লাইফটা ইম্পর্টেন্ট। তখন আমাদের কাছে আসলে লাইফটা ইম্পর্টেন্ট থাকে এবং ওই জায়গাটায় আমরা একদম সেশনের শুরুতে আমরা প্রত্যেকজন ক্লায়েন্টের কাছ থেকে একজন কেয়ার গিভারের নাম্বার রেখে দিই। যদি আমরা দেখি যে ক্লায়েন্টের সুইসাইডাল রিস্ক হাই, এবং সেক্ষেত্রে আমরা তখন তার ফ্যামিলির সাথে যোগাযোগ করি বা তার যে সব থেকে সেফ পার্সন যাকে উনি মনে করছেন তার সাথে আমরা তখন কমিউনিকেট করি, যাতে ক্লায়েন্টকে ওই মুহূর্তে যে মেন্টাল হেলথ সাপোর্টটা তার সারাউন্ডিংসে এনশিওর করা দরকার সেটা যাতে করতে পারে। 2 নাম্বার হচ্ছে যে যদি আমাদের কাছে কখনো কোনো লিগ্যাল রিটেন নোটিশ পেপার আসে, যে ফর এক্সাম্পল মানে আমি শারমিন আরাকে দেখি, আমার কাছে আসলো যে আমি শারমিন আরা সম্পর্কে কি জানি এবং সেইটা আমাকে কোর্ট থেকে জানতে চেয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কখনো কোনো ইনফরমেশন হাইড করি না। এই ক্ষেত্রে আমরা কনফিডেন্সিয়ালিটিটা মেইনটেইন করতে পারি না। আর 3 নাম্বার হচ্ছে এই যে আমরা একটু আগে বলছিলাম সুপারভিশনের কথা, এটা নিয়ে আবার অনেকের খটকা হতে পারে যে একটা গ্রুপের মধ্যে অন্য একটা কেস নিয়ে আমার কেসটা নিয়ে আলোচনা করা হবে বা সেক্ষেত্রে কনফিডেন্সিয়ালিটি ব্রেক হবে কিনা। আমরা সুপারভিশন এটা একটা খুবই স্ট্রং একটা মডেল যে কোনো মেন্টাল হেলথ প্রফেশনে। অ্যান্ড আমি যদি বলি বাংলাদেশের মেন্টাল হেলথ পুরো সিস্টেমে, আমি বলবো তারাই সব থেকে বললি ডোমিনেট করছে যারা এই সুপারভিশন সিস্টেমটা তাদের সার্ভিসের আন্ডারে রেখেছে। সো ওই জন্যই আমরা আমাদের যেই ডিজাইনটা করেছি সেখানে সুপারভিশন সিস্টেমটা আমরা রেখেছি। আমরা প্রতি মাসে আমরা 2 বার করে বসবো এবং যাতে সুপারভিশন খুবই ক্লোজ মনিটরিং হয়, এই জন্য আমি আলাদা একটা গ্রুপ হ্যান্ডেল করব, শারমিনারা আলাদা একটা গ্রুপ হ্যান্ডেল করবে, যাতে আমরা প্রত্যেকে আলাদা করে আমাদের যারা সাপোর্ট দিচ্ছেন তাদেরকে যাতে আমরা ওই কেয়ারটা নিশ্চিত করতে পারি তারা যে সার্ভিসটা দিচ্ছেন। এখন ওই সুপারভিশনের সময় তারা তাদের কেসগুলো শেয়ার করবেন, যাতে কোনো একজন কেস যখন আসছে তাদের কাছে তারা কিভাবে হ্যান্ডেল করবে বা কোথায় ডিফিকাল্টিস ছিল বা এই কেসটা হয়তো বা রেফার করতে হবে বা তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এই জিনিসগুলো যাতে ক্লিয়ারলি থাকে। বা সুইসাইডাল একটা কেস হঠাৎ করে একজনে এসেছে বাট সে বুঝতে পারছে না কি করবে, সেক্ষেত্রেও আমরা সবসময় ওনাদের জন্য ওপেন রেখেছি যে যদি সুইসাইডাল কেস চলে আসে সেক্ষেত্রে ওনারা তখন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যে ওকে আমার সুইসাইডাল কেস চলে আসছে, এখন আমি কিভাবে হ্যান্ডেল করব। প্রথম দিকে ডেফিনেটলি যে কারো ক্ষেত্রে এটা অ্যাংজাইটি হতে পারে। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা কনফিডেন্সিয়ালিটি এটা মানে খুবই স্ট্রিক্টলি মেনটেন করব। এবং আমরা যখন গ্রুপে শেয়ার করি তখন আমরা এটাকে বলি শেয়ার্ড কনফিডেন্সিয়ালিটি। মানে কোনো একটা কেস নিয়ে ফর এক্সাম্পল আমি শারমিনার সাথে শেয়ার করতেছি এবং শারমিনারকে আমি যখনই বলবো যে মিস শারমিনারা আমি একটা কেস শেয়ার করবো, এটা আমার সুপারভিশন দরকার, এই শব্দটা জাস্ট যে মুহূর্তে আমি বলছি তার মানে এটা একটা প্রফেশনাল শেয়ারিং এবং এই যে কেসটা নিয়ে আমি কথা বলছি সাথে সাথে আমাদের একটা প্রফেশনাল দায়িত্ববোধ অ্যাক্টিভেট হয়ে যায় যে ওকে এই কেসটা আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমাকে হেল্প করতে হবে। এবং একই সিস্টেম আমরা ওপেন রেখেছি আমাদের ইবি মনোবাতায়নের জন্য, যাতে সার্ভিসের কোয়ালিটি এবং বেস্ট সার্ভিসটাই যাতে অ্যাজ এ সাইকোসোশ্যাল সাপোর্টার যতটুকু দেওয়া সম্ভব সেটা যাতে ওনারা
দিতে পারেন। এই তিনটা জায়গায় হচ্ছে যে যেখানে আমরা কনফিডেন্সিয়ালিটি ফুললি বা পার্শিয়ালি আসলে মেনটেন করতে পারবো না। তবে হ্যাঁ, সুপারভিশনের সময় তারা এটাও অবশ্যই মেনটেন করবেন যে আমাদের এটা জানা দরকার নেই কোন ডিপার্টমেন্টে পড়ে, ওনার নাম জানার দরকার নেই, হ্যাঁ, কিন্তু ওনার জেন্ডার, ওনার বয়স এটা ডেফিনেটলি আমাদের জানতে হবে। এইটুকুন রেখেই হচ্ছে আমাদের সাথে উনি ওনার কেসটা শেয়ার করবেন এবং গ্রুপে শেয়ার করবেন, এবং আমরা যাতে একজনের কেস থেকে বাকিরাও শিখতে পারি সেই প্রসেসেই আসলে এই ইবি মনোবাতায়নের সার্ভিসের কোয়ালিটিটা এনশিওর হবে। সো অ্যাগেন আমি পিছনের কথায় ফিরে যাচ্ছি, কনফিডেন্সিয়ালিটি যে কোনো মেন্টাল হেলথ প্রফেশনে বা যে কোনো মেন্টাল হেলথ সার্ভিসের একটা কি কনসার্ন, এবং ইবি মনোবাতায়ন মানে এইটার মানে মানে এইটা এতটাই ইম্পর্টেন্স দিচ্ছে যে যদি কোনোভাবে আমরা বুঝতে পারি যে কোনো একজন সাপোর্টার সে হয়তো এটা মেনটেন করতে পারছে না জাস্ট উইদিন এ মোমেন্ট, এবং মানে কোনো একজন যেমন আমরা ফিডব্যাক ফর্ম রাখবো, সেখানে আমরা রাখবো যে সেশন নেওয়ার সময় তিনি কি আশেপাশে অন্য মানুষের প্রেজেন্স এগুলো ফিল করছেন কিনা, মানে ক্লায়েন্ট কোনোভাবে ফিল করছে যে তার কনফিডেন্সিয়ালিটি মেনটেন হয় নাই, এটা যখনই আমাদের কাছে ইনফর্ম হবে আমরা তাকে আর ক্লায়েন্ট দিব না। সো মানে আমরা কনফিডেন্সিয়ালিটি বা ক্লায়েন্টের প্রাইভেসি মেনটেন করার ব্যাপারে এতটাই কনসার্ন, এবং এটার উপরে বেস করে আমরা আমাদের সার্ভিসটা ডিজাইন করেছি। মানে আমি যদি বলি যে ইবি মনোবাতায়নের স্ট্রেংথ কি, ইবি মনোবাতায়নের স্ট্রেংথ হচ্ছে তারা যে কনফিডেন্সিয়ালিটির প্রতি কমিটেড, এবং এটাই যে বারবার ফোকাস করা হচ্ছে, সেটাই আসলে ইবি মনোবাতায়নের সবথেকে বড় স্ট্রেংথ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি এবার চলে যাচ্ছি মিফতাহুল হাসান সান ভাইয়ের কাছে। ভাইয়া কেমন আছেন? ধন্যবাদ উম্মে হাবিবা, ভালো আছি এবং সবাইকে দেখে বেশ ভালো লাগছে। আশা করি আমাকে আপনারা শুনতে পাচ্ছেন সবাই। জি ভাইয়া, একদম স্পষ্ট শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। ভাই আপনার কাছে যেটি জানতে চাই, আপনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো আপনি নিশ্চয়ই অনেক ছাত্রছাত্রীর মধ্যে থাকেন এবং এই বিষয়গুলো অবশ্যই অভিজ্ঞতা হয়েছে আপনার। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করাটা জরুরি? আমাদের ইবি মনোবাতায়নের প্রয়োজনীয়তাটা কতটুকু ছিল, এ ব্যাপারে যদি একটু বলতেন। জি অবশ্যই। আমি আজকে মোটামুটি অনুষ্ঠানের সবাইকে যারা শুনছেন এবং যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। খুবই চমৎকার একটি বলবো যে উদ্যোগ যেটি ইবিয়ান গ্রুপ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু নানানভাবে দেখছি যে আমরা আমরা আমাদের যারা ফেলো ব্রাদার্স রয়েছে, সিস্টার্স রয়েছে, তাদের কথা আমরা ভাবছি, চিন্তা করছি। হ্যাঁ, তো এই ফেলো ফিলিংসটা কিন্তু অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। একটা বিশ্ববিদ্যালয়ে যদি একটু আগে এখানে আমাদের সম্মানিত দুজন সাইকোলজিস্ট উপস্থিত আছেন, আমি যদি ভুল না করি মিস শারমিন আরা, তিনি একটু আগে বলছিলেন যে অথবা মিস সাইমা জুই রয়েছেন, দুজনই কথা বললেন যে একটা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে শিক্ষক শিক্ষার্থী সবার সম্মিলনে। তো সেই জায়গায় আমরা যখন শিক্ষার্থীদের কথা বলি, আমি নিজেও শিক্ষার্থী ছিলাম, আমরা সবাই এই সময়টি পার করে এসেছি। তো আমরা সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাই অনেক বড় একটা জগতে প্রবেশ করি এবং সেখানে গিয়ে কিন্তু আমরা বন্ধুত্ব খুঁজি। একই সাথে আমরা বন্ধুত্বের পাশাপাশি আমরা কিন্তু চলার পথে জীবনের অনেক জটিল পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়ি। সেটি আমার একাডেমিক ভাবে হতে পারে, সেটি বন্ধুত্বের জায়গায় হতে পারে, সেটি ভালো লাগার জায়গায় হতে পারে, পছন্দের জায়গায় হতে পারে, অনেকভাবেই কিন্তু। এমনকি আমাদের বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা বেশিরভাগ ছেলে মেয়েরাই, যেহেতু আমরা সাধারণত দেখা যায় যে একটা মিডল ক্লাস সোসাইটিকে রিপ্রেজেন্ট করি এবং সেখান থেকে এখানে পড়াশোনা করতে আসি, আমাদের অর্থনৈতিক সমস্যাও থাকতে পারে। সেটি নিয়েও কিন্তু আমাদের মনের ভিতরে একটা চাপ, একটা বলতে পারা যায় একটা খারাপ লাগা, সেটিও কিন্তু ধীরে ধীরে তৈরি হতে পারে। তো এই যে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা, আমি বিশ্ববিদ্যালয়ে 7টি বছর অতিবাহিত করে এসেছি। আমার যেখানে 5 বছরের শিক্ষা জীবন সমাপ্ত হওয়ার কথা ছিল, সেখানে আমি 2 বছর আমার কিন্তু সেশন জ্যামের জন্য আমাকে বেশি থাকতে হয়েছে। তো 2 বছর কিন্তু মানসিক একটি চাপ আমাকে নিতে হয়েছে, কারণ আমি দেখেছি যে আমার সমসাময়িক যারা রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, আমার স্কুলের বন্ধু, আমার কলেজের বন্ধু, তারা কিন্তু ঠিক সময়েই পড়াশোনা শেষ করে বের হয়ে গিয়েছে এবং তারা চাকরিতে প্রবেশ করেছে। সেখানে কিন্তু আমি এখনো ছাত্র, আমার
সেভাবে কোনো আইডেন্টিটি আমি তৈরি করতে পারিনি। হ্যাঁ, যে জায়গাটাতে যাওয়ার আমার ইচ্ছে সেই জায়গাগুলোতে, কম্পিটিশনের জায়গাগুলোতে আমি পিছিয়ে পড়ছি, এরকম অনেক কিছু আমার সেই সময় কিন্তু মনে হয়েছে এবং একটা চাপ আমি নিজেও অনুভব করেছি। তো শিক্ষার্থীদের জায়গাটা যখন আমরা আসলে বিশ্ববিদ্যালয়ে থাকি, আমরা হলে থাকি কিংবা মেসে থাকি, আমরা কিন্তু আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন, অনেকটাই বিচ্ছিন্ন বলা যায়। এমনকি হয়তো হয় প্রথম দিকে আমরা যখন প্রথম বর্ষে যাই, প্রতিদিন একটা সময় বের করে হয়তো বাবার সাথে কথা বলি, না হলে মার সাথে কথা বলি, আমাদের ভাই বোন যারা রয়েছে তাদের সাথে কথা বলি। বাট একটা সময় গিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমার একটা নিজস্ব জগৎ গড়ে ওঠে। আমার বন্ধু বান্ধব, আমার শিক্ষক, হ্যাঁ, তারপর আমি যে বিভিন্ন সারাউন্ডিংস, আমি যে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে যাই, আমি যে ক্লাবে যাচ্ছি, হ্যাঁ, আমি যে জায়গাগুলোতে উঠবোস করছি, তাদের সাথে কিন্তু আমার সম্পর্কের জায়গাটা বেশি তৈরি হয়। সুতরাং আমার সময়টা কিন্তু একটা পর্যায়ে গিয়ে সত্যিকার অর্থে একটা সময় কিন্তু আমি পরিবারকে আর প্রতিদিন ফোন করি না। তারপর হয়তো দেখা গেল যে সপ্তাহে পরিবারের সাথে কথা বলা হয়, এরপর হয়তো মাসে পরিবারের সাথে কথা বলা হচ্ছে, এমনটিও কিন্তু হয়ে থাকে। সুতরাং আমার একটা ভিন্ন জগৎ, যেটা আমার পরিবারের অগোচরে কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে এসে আমার তৈরি হয়, যেটি সবচেয়ে কারা অবলোকন করে? আমি যদি হলে থেকে থাকি, আমি যদি মেসে থাকি, আমার যারা রুমমেট রয়েছেন তারা আমাকে অবলোকন করতে পারেন। আমার ক্লাসে আমার যারা সহপাঠী রয়েছেন তারা আমাকে অবলোকন করতে পারেন। আমার শিক্ষক, যার সাথে আমার সবচেয়ে ভালো সম্পর্ক, যার সাথে আমি পড়াশোনার বাইরেও বিভিন্ন বিষয়ে শেয়ার করতে পারি, তিনি হয়তো আমাকে অবলোকন করতে পারেন। সুতরাং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে মনের জায়গাটিতে, এই জায়গা আমাদের মনের যে স্বাস্থ্য সেটি সম্পর্কে একটু সচেতন থাকা এবং সেটি অবশ্যই কিভাবে ভালো রাখা যায় এই বিষয়টা কিন্তু আমাদেরকেই ভাবতে হবে। এবং যেটি বলছিলাম যে ইবিয়ান এরকম একটি চমৎকার উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে, নিঃসন্দেহে প্রশংসনীয়। সবার প্রথমে আমার অবশ্যই কাউকে এগিয়ে আসতে হয়, একটি স্বপ্ন দেখাতে হয়, তবে কিছু মানুষকে আবার সরাসরি এটিকে নিয়ে কাজ করে এগিয়ে যেতে হয়। আমি মনে করি যে আমাদের এখানে সম্মানিত দুজন সাইকোলজিস্ট আজকে উপস্থিত আছেন। আমি ব্যক্তিগতভাবে ইবি মনোবাতায়নের পক্ষ থেকে ইবিয়ানদের পক্ষ থেকে আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই যে না, আমরা দুজনকে পেয়েছি, তারা আমাদের সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। সুতরাং আমরা কিন্তু আমাদের একটা স্বপ্ন রয়েছে, যেটি আমাদের ফেলো ফিলিংস, যেটি আমি বলছিলাম যে আমরা চাই আমাদের সিনিয়র যারা রয়েছেন, জুনিয়র যারা রয়েছেন, যারা রানিং স্টুডেন্ট রয়েছেন, যারা চলে গিয়েছেন, যারা কর্মক্ষেত্রে রয়েছেন, প্রত্যেকেই তাদের জীবনে চলার পথে যে কোনো জায়গায় যদি কোনো ধরনের একটা সমস্যা অনুভব করে, যেটি নট মেডিকেল, হ্যাঁ, আমি মেডিকেল ট্রিটমেন্টের যেখানে প্রয়োজন রয়েছে সেখানে তো অবশ্যই তারা ডাক্তার দেখাবেন, ডাক্তারের কাছে যাবেন। এর বাইরে আমার মানসিক স্বাস্থ্যের যে জায়গাটিতে আমার কাছে মনে হচ্ছে যে একটু নড়বড়ে হয়ে যাচ্ছে, আমি সেই জায়গাটায় সবাইকে বলবো, ইবিএনদেরকে বলবো, আপনারা অবশ্যই মনের কথাটা খুলে বলুন। আমার কাছে মনে হয় যে আমাদের ইবি মনোবায়তনের উদ্দেশ্য এটি, খুব বড় কিছু না। আমরা হয়তো স্বাভাবিকভাবে মানে ইন এ সেন্স আমরা বলতে পারি যে না, আমরা যে কাজটি করতে চাই সেটি হলো আমরা মনের কথা শুনতে চাই, আমরা প্রত্যেকে মনের কথাটা শুনতে চাই। এবং এটা সত্য যে আমরা প্রত্যেকের কাছে গিয়ে তাদের মনের কথাটা শুনতে পারবো না। যদি সেটি করা যেত হয়তো ভালো হতো। আমাদের এখানে যে সামা আপু রয়েছেন, শারমিন আপু, তারা যদি প্রত্যেকেই নিজেরা প্রত্যেক শিক্ষার্থীর সাথে কথা বলে তাদের মনের জায়গাটি বুঝতে পারতেন, আরো ভালো হতো। আমরা এটাকে ন্যারো ডাউন করছি, যেহেতু ওনারা মাত্র দুজন আমাদেরকে এই কাজটি করবেন, যে কারণে আমাদের এই সার্ভিসের ক্ষেত্রে কিছু হেল্পিং হ্যান্ড প্রয়োজন হচ্ছে। এবং অবশ্যই তারা কিন্তু আমাদের যারা সাইকোলজিস্ট রয়েছেন তাদের দ্বারাই ট্রেনিং প্রাপ্ত, এবং তারা কিন্তু তাদেরকে অবশ্যই তাদের যে একাডেমিক নলেজগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই তাদেরকে দিয়েছেন, এবং সেই জায়গায় থেকে যে ভলান্টিয়াররা কাজ করবেন তাদের ভিতরেও কিন্তু একটা সেন্স ডেভেলপ করেছে, যেটাকে আমরা প্রাথমিক একটা সেন্স বলতে পারি। যেটি আমাদের শারমিন আপু বলছিলেন যে ফার্স্ট এইডের কথা, যে আমরা খুব একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমরা ফার্স্ট এইড দিয়ে প্রাথমিকভাবে চেষ্টা করি, কি করি, আমরা ব্লিডিংটা বন্ধ করার চেষ্টা করি, আমরা আমাদের ব্যান্ডেজ থাকলে সেটি বেঁধে দেওয়ার চেষ্টা করি, তারপর আমরা দেখি যে সার্জিক্যাল বিষয় রয়েছে কিনা, তাকে চিকিৎসা কেন্দ্রে আমরা নিয়ে যাই। তো এই জায়গাটিতেই আমরা কাজ করতে চাই একদম প্রাথমিক স্তরে, যেন কেউ মনের ভিতরে তার কষ্ট, তার না বলা কথা এগুলোকে রেখে দিয়ে আস্তে আস্তে করে যেন সে অন্য একটি জগতে, একটি অন্ধকার জগতে যেন চলে না যায়। আমরা চাই আমরা সবাই মিলে সহযোগিতা করব একে অপরকে, এবং এই জগৎটা থেকে আমরা বের হয়ে আসব
আলোর জগতে, জীবনের জগতে, এবং জীবনকে আমরা সবাই মিলে ভালোবাসবো। আমার মনে হয় হাবিবা, আমি পরে সুযোগ পেলে আরো কথা বলবো। এই জায়গা ধন্যবাদ থেকে ভাইয়া। আমি হ্যাঁ সবাইকে বলতে চাই যে, এবং ধন্যবাদ দিতে চাই যে চমৎকার উদ্যোগ, এবং আজকে আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করছে। এই বনবাতায়নের সাথে জড়িত যারা রয়েছেন, যারা এর পেছনে থেকে কাজ করছেন, সবাইকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়াকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আবার চলে যাচ্ছি শারমিনারা ম্যামের কাছে। ম্যামের কাছে জানতে চাইবো, আমাদের 38 জন মতো স্বেচ্ছাসেবী আছে যারা আপনাদের দ্বারা ট্রেনিং প্রাপ্ত। তারা কি ধরনের সেবা দিতে পারবে দর্শকদের উদ্দেশ্যে একটু যদি বলতেন। ধন্যবাদ হাবিবা। আমি হচ্ছে আমাদের আগের যিনি গেস্ট ছিলেন মিস্টার মিফতাহুল হাসান, ওনার কথা রেশ ধরেই বলতে চাই, আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাই যে আমরা জানি যে আমরা অনেক কিছু অনেক সময় আসলে বলতে চাই, শেয়ার করতে চাই, হ্যাঁ, কিন্তু আমাদের মানে দুঃখের কথাগুলো, কষ্টের কথাগুলো, আমাদের সাফারিংস এর কথাগুলো কিন্তু যেটা হয় যে আমরা হয়তো আমাদের আশেপাশের মানুষের কাছে বলতে পারি না বা বলার সাহস করতে পারি না। কারণ হচ্ছে যে আমরা তখন বিভিন্ন ধরনের ভাবনা কাজ করে যে আমি এই কথাটা বলবো, সে আমাকে কিভাবে দেখবে, কিভাবে কি মনে করবে। হ্যাঁ, আমাকে খারাপ মনে করতে পারে, কিংবা মনে করতে পারে যে আমি এরকম, মানে আমার সম্পর্কে একটা তার নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। এইরকম বিভিন্ন ভাবনা থেকে কিন্তু আমরা কি হয় যে কষ্টগুলো একা একা হচ্ছে সাফার করতে থাকি। হ্যাঁ, আমি একই রুমে হয়তো বাস করছি, কিন্তু আমার পাশের বেডের মানুষটার সাথে শেয়ার করি না, রুমমেটদের সাথে কিংবা আমার পরিবারের মানুষদের সাথে। মানুষ মানে এটাই পাবেন ইবি মনোবাতায়ন থেকে যে আহ এখানে তাদের কথাগুলো শোনা হবে, না বলা কথাগুলো প্রথমত শুনবেন একজন মানুষ। এবং এই যে শোনা হচ্ছে যে শোনারও কিন্তু কথা, কারো একজনের কথা শোনার ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয়। হ্যাঁ, যখন আমি কোনো কষ্টের কথা বলছি তখন কি বলা যাবে কি বলা যাবে না সেটারও কিন্তু একটা প্রফেশনাল গাইডলাইন আছেন, যেটা আমরা যারা সাইকোলজিস্ট আছেন তাদেরকে এই ট্রেনিংটার মধ্য দিয়ে যেতে হয় বা এই বিষয়টাতে ট্রেন আপ করা হয়। তো আমাদের যারা হচ্ছে সাপোর্টার আছেন তাদেরকেও আমরা হচ্ছে যে এটা দিয়েছি, ট্রেনিংটা দিয়েছি যে কি একজন মানুষের কথা শোনার সময় কি কি বিষয়ে খেয়াল রাখতে হয়। আমি যেন তাকে জাজমেন্ট না করি, মানে তাকে যেন অ্যানালাইসিস না করি যে সে সে যাই বলুক না কেন, সে যতই অদ্ভুত কথা বলুক না কেন, মানে আপাত দৃষ্টিতে হয়তো খুবই আনলাইকলি মনে হতে পারে, এরকম কথাও কেউ বলতে পারে, কিন্তু স্টিল যেন আমরা তাকে জাজ না করি, তাকে যেন আমরা শুধু মানুষ হিসেবে দেখি, অ্যাজ ইট ইজ ভাবে দেখি, হ্যাঁ, নন জাজমেন্টাল থাকি। এবং সেই সাথে একজন মানুষ যে সাফারিংস এর মধ্যে দিয়ে যাচ্ছেন, তার যে পেইন হচ্ছে সেই পেইনটা যেন আমরা দেখার চেষ্টা করি, অর্থাৎ তার প্রতি যেন আমরা এমপ্যাথেটিক থাকতে পারি। হ্যাঁ, তো ইবি মনোবাতায়ন থেকে প্রথমত হচ্ছে যে মানুষ এই সার্ভিসটা পাবেন যে তার কথাগুলো শেয়ার করার একটা ভালো প্রফেশনাল প্ল্যাটফর্ম পাবেন। এবং সেই অনুযায়ী আমরা অনেক সময় হচ্ছে যে আমাদের লাইফের বিভিন্ন প্রবলেমের কারণে আমরা অনেক স্ট্রেস আউট ফিল করি, ওভারওয়েলম ফিল করি, যে কি করব বুঝে উঠতে পারি না। এরকম সময় ইবি মনোবাতায়ন খুব ভালো সাপোর্ট দিতে পারেন। কিভাবে যে উনি কথাগুলো খুলে বলতে পারেন এবং সেখান থেকে আমাদের সাপোর্টাররা ওনাকে গাইডেন্স করতে পারেন, মানে তার প্রবলেম অনুযায়ী সলিউশন করা পথ দেখাতে পারেন দুইজন মিলে ডেফিনেটলি। এবং সেই ক্ষেত্রে এখানে কিছু বিষয় লক্ষ্য রাখবো যে এখানে আমাদের সাপোর্টাররা কোনো ধরনের মন গড়া কথা বলবেন না, নিজেদের কমন সেন্স থেকে কিছু বলবেন না। তারা যখন একটা কথা বলবেন সেটা অবশ্যই এভিডেন্স বেসড, মানে হলো যে সায়েন্টিফিক যেই ব্যাখ্যা আছে সেখান থেকেই বলবেন, সায়েন্টিফিক নলেজের উপর বেস করেই কথা বলবেন। হ্যাঁ, সেখানে কোনো কমন সেন্স বা মন গড়া কথা বলবেন না। এটা একটা হচ্ছে অনেক বড় দিক। আমরা সাধারণত হয় যে যখন আমরা কোনো মানুষের সাথে কিছু শেয়ার করি যারা নন প্রফেশনাল, আমাদের আশেপাশে মানুষজনের সাথে, তখন কিন্তু সবাই নিজেদের মন গড়া কথা বলে বা তার কাছে কি মনে হয় নিজের পয়েন্ট অফ ভিউটা বলে। হ্যাঁ, সে কিন্তু ওই পার্সনটার জায়গা থেকে বুঝে বলে না বা তার জায়গা থেকে বিবেচনা করে বলে না। কিন্তু আমাদের এখানে যেটা করা হবে যে ওই মানুষটার কি চাহিদা, তার কি নিড, তার কি এক্সপেকটেশন, প্রথমে আমরা সেটা এভালুয়েশন করব এবং তারপর সেই অনুযায়ী তাকে
আমরা কিভাবে হেল্প করতে পারি সেটা নিয়ে আমরা একটা প্ল্যান করব এবং সেটা এক্সিকিউট করব। হ্যাঁ, এবং এছাড়াও হচ্ছে যে কনফিডেন্সিয়ালিটির জায়গাটা আমি যদি আবার বলি যে এখানে আমরা হাইলি মানে খুব স্ট্রিক্টলি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবো, অর্থাৎ গোপনীয়তা রক্ষা করব। আহ এবং সেই ক্ষেত্রে যেটা হবে যে মানুষ নির্দ্বিধায় যে কোনো কিছু খুলে বলতে পারবেন। হ্যাঁ, যে ধরনের সমস্যাই হোক না কেন কোনো হেজিটেশন না করে খুলে বলতে পারবেন মনের কথাগুলো। এছাড়াও হচ্ছে যে কেউ যদি মনে করেন যে নিজের মেন্টাল হেলথ অ্যাসেস করতে চান যে ওনার আসলেই মেন্টাল হেলথ প্রবলেম হচ্ছে কিনা, তার কোনো ফার্দার প্রফেশনাল হেল্প দরকার কিনা, লাইক সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাপোর্ট দরকার কিনা, এটাও কিন্তু আমাদের মাধ্যমে অ্যাসেস করে উনি বুঝতে পারবেন যে উনি কোন স্টেটে আছেন। হ্যাঁ, ওনার আরো হচ্ছে যে ফার্দার হেল্প লাগবে কিনা সেটাও বুঝতে পারবেন। আশা করি আমি হচ্ছে হাবিবার প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি। এছাড়াও যদি কিছু জানার থাকে বা আমি যদি মনে হয় ক্লিয়ার, আরো কিছু বিষয় ক্লিয়ার করলে ভালো হয়, তাহলে ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারেন। আসলে পুরো জিনিসটা তো আমরা জানি, কিন্তু কোন কোনটা বলা যেতে পারে এই মুহূর্তে বা কোনটা আসলে শুনতে চাচ্ছেন সেটা হয়তো যদি আমাদের আরো যারা দর্শক আছেন তাদের দিক থেকে প্রশ্ন আসতে পারে, তারা যদি করেন তাহলে সেই অনুযায়ী আমাদের আসলে উত্তর দিতে সুবিধা হয়। জি ম্যাম, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি ম্যামের কথা ধরেই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি মনোবাতায়ন সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকে আমাদের জানাতে পারেন। আমাদের ট্রেনাররা এবং আমাদের উপদেষ্টা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি আবার চলে যাচ্ছি সাইমাজুই ম্যামের কাছে। ম্যাম, আপনার কাছে জানতে চাই, আমরা নিজেরা কখন বুঝবো আমাদের একজন সাইকোলজিস্টের কাছে যাওয়া প্রয়োজন, বা আমাদের আশেপাশের মানুষ কখন বুঝবেন যে আমাদের প্রয়োজন এবং তিনি সাজেস্ট করবেন? ওকে, প্রথমত ইভি মনোবাতায়নের যে লক্ষ্যটা হচ্ছে, যদি আমি সেটা বুঝি, সেটা হচ্ছে যে মানে কখন বোঝা না বোঝার বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি কোনো একটা ইমোশনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমি হয়তো বা একা ফিল করছি এবং আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না, জাস্ট আমার সিম্পলি কনফিউশন তৈরি হচ্ছে, আমি ইবি মনোবাতায়নের কাছে আসতে পারি। হ্যাঁ, মানে ইবি মনোবাতায়ন এই মানে জায়গাটা ওপেন রেখেছে, ঠিক আছে? এটা হচ্ছে একদম ফার্স্ট জায়গা। এখানে যে কেউ তার যে কোনো বিষয় নিয়ে, সেটা যে কারো মনে হতে পারে বা ছোট বড় এটার জন্য কথা বলা দরকার আছে কি নাই, এই কনফিউশনের কোনো দরকার নেই। জাস্ট ওনার মনে হচ্ছে যে আমি হয়তো বা একটু কথা বললে আমি হয়তো বা মানে একটু বুঝবো কি করা যেতে পারে না যেতে পারে। কারণ আমাদের হিউম্যান বিং এর ব্রেইন অ্যাকচুয়ালি টু মাচ এফিশিয়েন্ট টু অ্যানালাইজ। তো আমরা যখন অ্যাটলিস্ট বলিও কাউকে যে কেউ, আমি যখন আমার গল্পটাই কাউকে বলছি, কোথাও না কোথাও আমার ব্রেন প্যারালালি অ্যানালাইসিস করতে থাকে যে আচ্ছা ঠিক আছে এই ঘটনাটা ঘটতেছে, কি করা যেতে পারে। সো কথা বলাটা ইটসেলফ একটা মানে হাফ কিওর, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম জায়গা। এবার একটু আসি একটু সিভিয়ার, হ্যাঁ, বা একটু ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে। এখানে একটা জায়গা হচ্ছে যে যদি আমি নর্মাল স্ট্যান্ডার্ড বুঝতে চাই, যে কোনো বিহেভিয়ার হোক, যে কোনো থটস হোক, যে কোনো ইমোশন বা যে কোনো ফিজিওলজিক্যাল রিয়াকশন, ফর এক্সাম্পল আমার যখন ধরা যেতে পারে আমার যখন এক্সাম আসে, তখন আমার মানে এক্সাম 3 মাস পরে কিন্তু আমার এখন থেকে হার্টবিট বেড়ে যায়। আমি একটা হয়তো বা টিচারের সাথে কথা বলতে যাব বা আমাকে একটা বিয়া নিয়ে কথা বলতে হবে, আমার ভয় লাগতেই পারে, কিন্তু এমন ভয় লাগে যে হাত পা ঘেমে টেমে আমি একাকার হয়ে যাই। হ্যাঁ, তার মানে এটা একটা সিঙ্গেল ইন্ডিকেটর, বাট এটার কারণে সে কি করবে? সে হয়তো বা টিচারদের সাথে কমিউনিকেশনে যাবে না, সে হয়তো বা কোনো অথরিটির সাথে সে কখনোই কমিউনিকেশন যাবে না, সে সোশ্যাল মানে সোসাইটির বিভিন্ন এঙ্গেজমেন্ট থেকে সে নিজেকে এড়িয়ে চলবে। হ্যাঁ, সো যদি কারো কাছে মনে হয় তার কোনো একটা সিঙ্গেল বিহেভিয়ার যেটার মাত্রা বেড়ে গেছে বা যেটার মাত্রা কমে গেছে, ফর এক্সাম্পল সে আগে অনেক কাজে ইনভলভ থাকতো বা তার ভালো লাগতো অনেক কিছু, তার এখন কিছুই ভালো লাগে না, তার মানে কমে গেছে। আবার ধরলেন কেউ মানে পরিষ্কার থাকে কিন্তু সে একটু বেশি পরিষ্কার থাকছে, হাত একবার ধোয়ার জায়গায় যতবারই ধুতে যাচ্ছে 5 বার 7 বার করে ধুচ্ছে, তার মানে মাত্রা বেড়ে গেছে। সো সিম্পলি কারো যদি মনে হয় যে আমার এটা কি সমস্যা না,
জাস্ট এই যে একটা প্যারামিটারে ফেলে দেওয়া যে আমি আগে কি করতাম, এখন কি আমি যেটাই করছি সেটা কি এক্সট্রিম কিনা, এবং সেটার ইম্প্যাক্ট আমার পার্সোনাল লাইফে, আমার সোশ্যাল লাইফে এবং আমার প্রফেশনাল লাইফে পড়ছে কিনা। যদি সিম্পলি আমি হাত ধোয়ার কথাটাতেই আসি, পার্সোনাল লাইফে কি হবে, যখন আমি ঘরের কাজে এত সময় পাচ্ছি, আমার ফ্যামিলির মানুষ আমার সময় পাচ্ছে না, এবং ঘরের কাজে আমি এতটাই ব্যস্ত হয়ে আছি যে সবসময় অকুপাইড, সবসময় আমি ইরিটেটেড ঘরের কাজ করতে করতে। এবার সেটা কি প্রফেশনাল লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারে না? ডেফিনেটলি। কারণ আমি যখন অফিসে যাচ্ছি তখন দেখা যাবে যে আমি একটা কাজ করার জন্য মাঝখানে আমি 5 বার গিয়ে বাথরুমে গিয়ে আমি বারবার হাত ধুচ্ছি, যে আচ্ছা ঠিক আছে চা খেলাম হাত ধুয়ে আসি, আচ্ছা ঠিক আছে হয়তো বা টেবিলে কোথাও কোনো একটা কোনায় ময়লা লাগছে, আচ্ছা ঠিক আছে হাত ধুয়ে আসি। তার মানে একটা সিম্পল ইন্ডিকেটরের ইম্প্যাক্ট কিন্তু আমার সব মানে আমার পার্সোনাল, সোশ্যাল এবং প্রফেশনাল লাইফে মারাত্মক ভাবেই পড়তে পারে। আমি বলছি মারাত্মক ভাবে পড়ার আগে ডেফিনেটলি আপনারা একজন মানে সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করেন। কারণ আমার অনেক কেসের ক্ষেত্রে আমার জাস্ট ফিল হয় যে মাঝে মাঝে মনে হয় এই কেসটা জাস্ট একটু 6 মাস আগে যদি আসতো তাহলে হয়তো এখন ট্রিটমেন্ট প্রসেসটা যতটা কমপ্লিকেটেড লাগছে এতটা হয়তো কমপ্লিকেটেড হতো না, কারণ মানুষটার জন্য অনেক কঠিন হয়ে যায়। সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যে কোনো সিমটমস এর ক্ষেত্রে, সেটা অ্যাঙ্গার হতে পারে, সেটা আপনার মন খারাপ হতে পারে, আপনার ফিজিওলজিক্যাল সিমটমস, মানে এই ফিজিওলজিক্যাল সিমটমস মানে এটা না যে আপনার দেখে গেছে বুকে ব্যথা করছে, আমরা তখন আগে চেক করি এটা কি কোনো শারীরিক কারণে না মানসিক কারণে। কারণ অনেক সময় কারো হাই অ্যাংজাইটিতে বুক ব্যথা করে, মাথা গরম হয়ে যায়, তারপর ব্রেন ফগ হয়ে যায় অনেকে বলে। সো এটা কি শারীরিক কারণে হচ্ছে না মানসিক কারণে হচ্ছে? যদি উনি ডাক্তার দেখিয়ে দেখেন যে না এই যে সিমটমস হচ্ছে এটার কোনো শারীরিক মানে কোনো কারণ নাই, এটা জাস্ট যখনই উনি কিছু অ্যাংজাইটিতে পড়েন তখনই তৈরি হচ্ছে, উনি জাস্ট সরাসরি তখন যে কোনো সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করতে পারেন। তবে যদি এরকম হয় যে এটা দীর্ঘমেয়াদী একটা সমস্যা, সেক্ষেত্রে হয়তো উনি ইবি মনোবাতায়নের কাছে অ্যাসেসমেন্টের জন্য আসতে পারেন, বাট এটা তখন আসলে ওনাকে ডিল করতে হবে একজন ফুল প্রফেশনালের সাথে, একজন ফুলি সাইকোলজিস্ট যিনি মানে অনার্স মাস্টার শেষ করেছেন সাইকোলজি থেকে, বা ওনার যদি ইন্টেন্সিটি হাই থেকে উনি চাইলে তখন যে কোনো একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করতে পারেন মেডিসিনের জন্য। সো মানে এটাই আসলে ইন্ডিকেটর, মানে খুব বেশি কমপ্লিকেটেড করে ভাবার দরকার নাই আমার কি এই লক্ষণ আছে কিনা ওই লক্ষণ আছে কিনা, জাস্ট যেই লক্ষণটাই ইম্প্যাক্ট ফেলছে আমার লাইফে, মাত্রা অতিরিক্ত হচ্ছে বা মাত্রা কম হচ্ছে, তার মানে আমার এখানে আমার একজন মেন্টাল হেলথ সাপোর্ট, মানে আমার একজন মেন্টাল হেলথ সাপোর্ট নিতে হবে, এখানে যেতে হবে আর কি। আর আমি একটু যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে এখানে মানে যারা আমাদের এখান থেকে ট্রেনিং নিচ্ছে তাদেরকে এই ইন্ডিকেটরটাও কিন্তু খুব ক্লিয়ারলি আমরা বারবার বলেছি যে কখন একজনকে আমরা প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে রেফার করব। এখন ডেফিনেটলি এটা ইবি মনোবাতায়নের কাছে এই সোর্সও থাকবে যে কোথায় বিনামূল্যে, কোথায় হয়তোবা পেইড, যেই জায়গায় যেই সার্ভিসগুলো যেভাবে সার্ভিস নিয়ে কমফোর্টেবল ফিল করেন তাদের কাছে ওই লিস্টটা থাকবে। এবং ইবি মনোবাতায়নের কোনো মানে সাপোর্টারের যদি মনে হয় যে এটা হচ্ছে আসলে একটা লং টার্ম কেস এবং এটা ওনাদের আন্ডারে না, সেক্ষেত্রে ওনারা কিন্তু আপনাদেরকে রেফার করে দিবেন। মানে এটা ভাবার কোনো কারণ নেই যে ইবি মনোবাতায়নের যারা সাপোর্ট দিচ্ছে তারা ইনএফিশিয়েন্ট। হ্যাঁ, তাদের স্কিলের জায়গাটাই হচ্ছে এটা, মানে এটা একটা চমৎকার স্কিল যে আপনি কারো কথা শুনছেন, কারো কথা আপনি মনোযোগ দিচ্ছেন, এবং আমরা যখন কোনো একটা কাজ করতে যাই আমাদের মধ্যে কন্টিনিউয়াসলি জাজমেন্টাল থট আসছে, কিন্তু একটা মানুষ সমস্ত জাজমেন্ট সাইডে রেখে আপনার কথাটাই মনোযোগ দিয়ে শুনছেন, এটার জন্য হিউজ এফোর্ট লাগে, মানে এই জবটা এতটা সহজ না আসলে। সো ইবি মনোবাতায়ন এইটা কাজ করছে, এবং ইবি মনোবাতায়ন আপনাদের যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে হ্যাঁ স্ট্রং মানে প্রফেশনাল রেফারেল দরকার, সেটাও তারা করবে। সো জাস্ট সাপোর্ট সার্ভিসটার দিকে একটু ট্রাস্ট রাখা, আই থিঙ্ক তাহলে আপনারা এখান থেকে বেশ বেনিফিটেড হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম আপনাকে। আমরা এবার চলে যাচ্ছি মিফতাহুল হাসান সান ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে জানতে চাই প্রশাসন কিভাবে ইবি মনোবাতায়নের সাথে সমন্বয় করে কাজ করতে পারে বা সহায়তা করতে পারে, আপনার কি মনে হয়? ধন্যবাদ উম্মে হাবিবা। আমার কাছে মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইবিতে এখনো সাইকোলজি ডিপার্টমেন্ট নেই, যেটা যতদূর আমি দেখতে পাচ্ছি। আমি তো বের হয়ে এসেছি 2014 দিকে, তো তারপরে এখন পর্যন্ত অনেক ডিপার্টমেন্ট হয়েছে। তো সেই জায়গা থেকে সবার প্রথমে দরকার একটি বিশ্ববিদ্যালয়ে এর বিষয়ে, যেহেতু বিশেষায়িত জ্ঞান বিশ্ববিদ্যালয়ে প্রদান করা হয়ে থাকে, সুতরাং আমাদের একটি বিভাগ
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব যে সাইকোলজি ডিপার্টমেন্ট যেন অবশ্যই খুব দ্রুত ইনিশিয়েটিভ নেওয়া হয় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে। পাশাপাশি আরেকটি বিষয় হতে পারে, একটা সাইকোলজি ডিপার্টমেন্ট যখন থাকবে সেইখান থেকে অবশ্যই আমাদের মানসম্পন্ন সাইকোলজিস্ট যারা তারা বের হয়ে আসবে। পাশাপাশি আমাদের যে হেলথ সেক্টর রয়েছে কিংবা আমাদের যে হেলথ সেন্টার রয়েছে, হ্যাঁ, ইবি যে আমাদের যে হেলথ সেন্টার, সেখানে কিন্তু একজন সাইকোলজিস্ট কিংবা একজন সাইকিয়াট্রিস্ট যে কোনো একজন কিন্তু সেই জায়গাটিতে, বা দুইজন, একজন সাইকোলজিস্ট একজন সাইকিয়াট্রিস্ট, দুইজনকে কিন্তু নিয়োগ দেওয়া যেতে পারে। তো এই বিষয়গুলোতে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের ভাবার অবকাশ রয়েছে এবং এই জায়গাগুলোতে কাজ করার অবকাশ রয়েছে। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত না সেটি হচ্ছে, আমার মনে হয় যে সেক্ষেত্রে ইবি মনোবাতায়ন সেই শূন্যতাটা বা সেই জায়গাটিতে কাজ করার তাদের অপরচুনিটি রয়েছে এবং তারা কাজ করবে, এবং অবশ্যই সার্বিকভাবে প্রশাসনের সাথে সহযোগিতা রেখেই আমাদের এই কাজটি কিন্তু এগিয়ে যাবে। এবং আমরা চাই এই কাজটি কিন্তু আমরা যে চালিয়ে নিয়ে যাব তা না, আমাদের এটাই উদ্দেশ্য যে আমরা শুরু করলাম, বাট এটা যেন ইনস্টিটিউশন পর্যায়ে এটি ডেভেলপ লাভ করে, প্রশাসন যেন বুঝতে পারে যে না, শিক্ষার্থীদের অবশ্যই যে কোনো ধরনের শারীরিক সমস্যার কথা বলি বা একাডেমিক সমস্যার কথা বলি, এর পাশাপাশি মানসিক সমস্যা কোনোভাবেই ছোট কিছু হতে পারে না, এবং এটিকে বড় করে দেখা, এটির জন্য এগিয়ে আসা, এবং যেই কথাগুলো বললাম সেটি আমাদের হেলথ সেন্টারে হতে পারে অথবা আমাদের সাবজেক্ট খোলার মাধ্যমে হতে পারে, আরো অনেকভাবেই কিন্তু এই জায়গাগুলো ঠিক করা যেতে পারে। এবং অবশ্যই ইবি মনোবাতায়ন যে কোনো ধরনের যে সেট আপ অলরেডি আছে, আমাদের দুজন সম্মানিত সাইকোলজিস্ট তাদের তত্ত্বাবধানে যে সেট আপটি তৈরি হয়েছে, তারা সর্বদা সহযোগিতা করতে আমার মনে হয় যে তারা রাজি থাকবেন, যে কোনো ধরনের সহযোগিতা প্রশাসনকে প্রদান করতে পারেন। জি, উম্মে হাবিবা। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমি আবার সায়মা ম্যামের কাছে চলে যাচ্ছি। ম্যাম কিছু ব্যস্ততার কারণে আমাদেরকে আর সময় দিতে পারবেন না। সবশেষে ম্যাম যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। ওকে, মানে এখানে আসলে আমি যদি সবশেষ বাক্যতে যাই, মানে দুই সাইডে যাবে, একটা হচ্ছে যারা সাপোর্ট দিচ্ছে, আরেকটা হচ্ছে যারা সাপোর্ট নিচ্ছে। আমরা যারা সাপোর্ট নিচ্ছেন তাদের জন্য জাস্ট এটাই বলবো যে আমার ডেফিনেটলি ইবি মনোবাতায়নকে আপনার এই অপরচুনিটিটা দিন, যাতে ওনারা আপনাদেরকে সার্ভিস দিতে পারেন, এবং ইবি মনোবাতায়ন চেষ্টা করবে তার দিক থেকে যতটুকু কোয়ালিটি এনশিওর করা যায়। হিউম্যান এরর ডেফিনেটলি আছে, এবং মানুষ নিয়ে যখন আমরা কাজ করি তখন দেখা যায় যে অনেক বেশি আমরা কনটেক্সচুয়াল রাইট রং এ চলে যাই। তো এরকম অনেক কিছুই থাকতে পারে, বাট স্টিল একই সাথে এটাও সত্য যে আমরা চেষ্টা করবো ইবি মনোবাতায়ন যতটুকু কোয়ালিটি এনশিওর করে সার্ভিস দেওয়া যায় আমরা সর্বোচ্চ চেষ্টাটা করব। এটা হচ্ছে যারা সার্ভিস নিচ্ছে, এবং যারা সার্ভিস দিচ্ছেন আমি বলবো যে তারা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব মাথায় নিয়ে আছে। হ্যাঁ, আমার মনে আছে যে ট্রেনিং এ আমরা প্রথমেই আমরা শুরু করেছিলাম আপনি কি না, মানে যেমন হাবিবার হয়তো মনে আছে যে না আমরা আলটিমেট হিলার না, আমরা জীবনে সবকিছু কারো পাল্টে দেব তেমন কিছু না। হ্যাঁ, কিন্তু আমরা শুনবো। এবং প্রথম দিকে হয়তো বা ট্রেনিং এ যাদের ওনাদের কাছে মনে হচ্ছিল এত না এর পরে আবার সার্ভিস কিভাবে দেয়, তার মানে এত না যেই ট্রেনিং এ থাকে তার মানে সেখানে কি করা যাবে না এই ব্যাপারেই আসলে তাদেরকে কতটা মানে জানানো হয়েছে এবং কতটা বারবার এই ব্যাপারটাতে ফোকাস করা হয়েছে। সো যারা সার্ভিস দিচ্ছেন রিয়েলি আপনাদের মানে রেসপন্সিবিলিটি আসলে এখন অনেক বেড়ে গিয়েছে। হ্যাঁ, আপনাদের যে কোনো একটা স্টেটমেন্ট আপনারা যদি এখন ফর এক্সাম্পল খুব সিম্পলি হয়তো বা বলে দিলেন যে ওর হয়তো মানসিক সমস্যা আছে, হ্যাঁ এটা ওর সমস্যা, যখনই আপনারা এটা বলবেন এটা কোথাও না কোথাও আপনার ওপিনিয়নকে কিন্তু এখন মানুষ ভ্যালু দিবে, যে আচ্ছা ঠিক আছে ও তো ট্রেনিং করেছে, ও তো পড়ে এই বিষয় নিয়ে, তার মানে ও যখন এই কথাটা বলছে তার মানে ওর কথার একটা ভ্যালু আছে। তো আপনারা যখনই কারো ব্যাপারে আগে একটা মন্তব্য দিয়ে দিতেন সেটা ঠিক আছে, কিন্তু এখন যে কোনো মন্তব্য দেওয়ার আগে একটু সচেতন ভাবে দিবেন, স্পেশালি সেটা যদি মেন্টাল হেলথ প্রফেশন রিলেটেড হয়। এবং কেউ যখন আপনাদের কাছে সার্ভিস নিতে আসছেন তাকে যে কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে একটু ভাবা যে ওকে এই স্টেটমেন্টটার বেসিসটা কি। যেমন শারমিনারা বলছিলেন যে আমরা এমন কোনো কথা বলার চেষ্টা করি না যেটার সাইন্টিফিক বেস নাই, ডেফিনেটলি সাইন্টিফিক বেস থাকতে হবে। এন্ড আমি ট্রেনিং এ এটাও বলেছি যে যদি আপনি কিছু না জানেন ক্লায়েন্টকে বলেন আমি জানি না, এটাতে ক্লায়েন্টের রেসপেক্ট বাড়বে আপনার উপরে।
মানে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে হাই হাই মনে করবে মানে কার কাছে আসলাম সে তো জানে না। আমরা স্টিল এই যে হিউম্যান ডিফারেন্সের জন্য ক্রাইসিস, মেন্টাল হেলথ ক্রাইসিস তো অনেক ভ্যারি করে। আমরা যদি সেশনে না জানি আমরাও বলি যে আমি এই ব্যাপারে যথেষ্ট জানি না বা আগে পড়েছি, এই মুহূর্তে বলতে গেলে কমন সেন্সে বলা হবে, আমাকে নেক্সট সেশনে একটু অপরচুনিটি দেন, আমি নেক্সট সেশনে এটা নিয়ে ডিসকাস করবো। আমরা এটা এখনো করি। সো আমরা আমাদের যারা সাপোর্ট দিচ্ছেন তারা জেনুইন থাকবেন আমরা এক্সপেক্ট করছি, এবং তাদের তারপর অ্যাগেইন বলছি হিউম্যান এরর অলওয়েজ এক্সিস্ট, কিন্তু আমরা এটা বিশ্বাস করি আমাদের যারা সার্ভিস দিবেন তারা এই জায়গায় সচেতন থাকবেন যে তারা কি বলছেন, তারা কি করছেন, মানে কাইন্ড অফ এভরি বিহেভিয়ার কাউন্ট। হ্যাঁ, আপনি সেশনে একটা কিভাবে ভুরুটাকে যদি এমন ভাবে কুচকান যে যেটাতে মানুষ নেগলেক্ট ফিল করছে, দিস ইজ অলসো কাউন্টেবল। সো আমাদের যারা ট্রেনিং নিচ্ছে তারা সেভাবেই চেষ্টা করবে আপনাদেরকে সাপোর্ট দিতে, এবং তারপরে যদি মানে ওই যে হিউম্যান এরর যদি ঘটে থাকে তার ইবি মনোবাতায়নকে অপরচুনিটি দিবেন, সুযোগ দিবেন আপনাদেরকে সার্ভিস দেওয়া। আই থিঙ্ক আপনারা যত আমাদেরকে অপরচুনিটি দিবেন ইবি মনোবাতায়ন তত গ্রো করবে এবং তত স্ট্রং হবে এবং তত তাদের সার্ভিস দেওয়ার প্রসেসটা তত স্টেবল হবে। এটাই আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্য আমাদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা এবার চলে যাব। আর থ্যাংক ইউ শারমিনারা, মানে সময় করার জন্য আর আমাকে অ্যালাউ করার জন্য, যে আমি বলেছি আমি 9টায় চলে যাব এবং আমাকে অ্যালাউ করার জন্য রিয়েলি থ্যাংক ইউ আপনাদেরকেও। আর হাবিবা থ্যাংক ইউ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যাম, ভালো থাকবেন। আমরা চলে যাব শারমিনারা ম্যামের কাছে। ম্যামের কাছে জানতে চাইবো, যখন আমরা বুঝতে পারবো যে আমার কোনো বন্ধুর আসলে এরকম কোনো সমস্যা হচ্ছে, আমরা তাকে কিভাবে কনভিন্স করব একজন সাইকোলজিস্টের সাথে বসার জন্য বা তার শরণাপন্ন হওয়ার জন্য, একটু যদি বলতেন। ধন্যবাদ হাবিবা। আমার আশেপাশে কাউকে যদি আমি মনে করি যে তার হয়তো বা মেন্টাল হেলথ সার্ভিস দরকার বা কোনো প্রফেশনাল হেল্প দরকার, তাহলে আমি প্রথমে যেটা করব যে আমি মেন্টাল হেলথ বলে যে কিছু এক্সিস্ট করে এবং এটার যে প্রপার ট্রিটমেন্ট বলি বা ম্যানেজমেন্টের মাধ্যমে যে এই কন্ডিশন থেকে বের হয়ে আসা যায় সেটা সম্পর্কে আমি তাকে বলবো, এবং এই সম্পর্কে কোথায় কোথায় সার্ভিস পাওয়া যায়, কি কি ধরনের সার্ভিস পাওয়া যায় যদি আমি জানি সেটা আমি তাকে জানাবো। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আমার কাজটা এটা যে যদি আমি আশেপাশের কাউকে দেখি যে কেউ আসলে আমার কাছে মনে হচ্ছে যে তার ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস অর্থাৎ দৈনন্দিন যে কাজকর্মগুলো, হ্যাঁ, গোসল, খাওয়া, ঘুম, পড়াশোনা বা কাজ, এবং আমরা যে ফ্যামিলিতে আছি বা আদার্স যে আমাদের রিলেশনশিপ গুলো আছে সেগুলো ঠিকভাবে হচ্ছে না, সেগুলোতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে বা তার ফাংশনালিটি ঠিক নেই, হ্যাঁ, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে তার কাজের ক্ষেত্রে বা আদার্স, মানে একজন মানুষের তো লাইফে অনেকগুলো এরিয়া আছে, তাই না? সো এই এরিয়াগুলোর কোনো একটাতে যদি মনে হয় যে তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে বা সে ঠিকভাবে কাজ করতে পারছে না, তাহলে আমি মনে করব যে তার আসলে মেন্টাল হেলথ সার্ভিস দরকার বা ট্রিটমেন্ট দরকার, হ্যাঁ, একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার। তো তখনই আমি তাকে সচেতন করব প্রথমত, এবং তারপর কোথায় কোথায় এ ধরনের সার্ভিস পাওয়া যায় সে সম্পর্কে অ্যাওয়ার করব, জানাবো। এরপর সেই ব্যক্তি আসলে ডিসাইড করবেন যে উনি এই সার্ভিসটা নেবেন কিনা, উনি কারো সহায়তা নেবেন কিনা। হ্যাঁ, আমি কাউকে আসলে জোর করে ট্রিটমেন্ট দিতে পারবো না, কারণ কেউ যদি না ফিল করে যে তার আসলে হেল্প দরকার তাহলে কিন্তু আমরা তাকে হেল্প কোনোভাবেই করতে পারবো না। সো আমরা যেটা করতে পারি যে এক্সিস্টিং আমার যে নলেজ আছে মেন্টাল হেলথ সম্পর্কে, সার্ভিস সম্পর্কে, ট্রিটমেন্ট সম্পর্কে, সেই নলেজ গুলো আমি প্রথমত শেয়ার করব। তারপর সেখান থেকে ব্যক্তি ডিসাইড করবেন যে উনি আসলে কোনো ধরনের হেল্প নিতে চান কিনা, এবং তারপর যদি উনি মনে করেন যে হ্যাঁ ওনারও মনে হচ্ছে যে কারোর সাথে তার বসা দরকার, তার কথাগুলো শেয়ার করা দরকার বা অ্যাসেস করা দরকার, তখন হয়তো উনি আমাদের কাছে আসতে পারেন বা অন্য কোথাও যেতে পারেন যেখান থেকে মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইড করা হয়। হ্যাঁ, আমার মনে হয় যে আমি ওকে। আমরা চলে যাচ্ছি নিত্যনতুন সানভাইয়ের কাছে। ভাই আপনি যদি কিছু যুক্ত করতে চান।
ধন্যবাদ আবিবা। আমি একটু অনুরোধ করব মিউট রাখার জন্য, আমার কথাটা ডাবল হচ্ছে। হ্যাঁ, ওকে, এবার ঠিক আছে। আচ্ছা হাবিবা, যেটি বলছিলাম, আমি আসলে এখন একটু আগে আমরা কথা বলছিলাম যে আমাদের এখানে দুটো পক্ষ রয়েছে। একজন হলো যারা সাপোর্ট গ্রহণ করছে, হ্যাঁ, যাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি, আর একটা হলো যারা সাপোর্ট দিচ্ছেন। অর্থাৎ একজন গিভার থাকছে এবং রিসিভার থাকছে। তো আমি এই দুটো পক্ষের আচরণ এবং তাদের কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। ফার্স্টেই আমি একটু বলি যে যারা সাপোর্ট নেবেন, এই কথাগুলো চলে এসেছে একটু আগেই। শারমিন আপু বলছিলেন যে আমরা মনে করব যে কার সাপোর্ট নেওয়া প্রয়োজন। হ্যাঁ, সেটি কিন্তু আমরা একটু আগে বললাম কোন পর্যায়ে গিয়ে কেউ সাপোর্ট নিবে। অবশ্যই আমরা কাউকে কিন্তু এনফোর্স করব না, তারা স্বেচ্ছায় কিন্তু এখানে সাপোর্ট নিতে আসবে। অর্থাৎ আমরা তাকে এই মেসেজটা দিব, আমরা তাকে বলবো যে তুমি কি করতে হবে, তোমার কথাটি শুনলাম, আমার মনে হচ্ছে যে তুমি একটু দেখো, একটু সাইকোলজিস্টের সাথে একটু কথা বলতে পারো, তোমার বিষয়গুলো একটু শেয়ার করতে পারো, তাহলে মনে হয় বিষয়টা একটু ভালো হয়। তো আমাদের মেসেজটা থাকবে এইভাবে, তাকে ভাবনার সময়টি দিব, তিনি ভাববেন, চিন্তা করবেন এবং আমাদের কাছে আসবেন, বা যারা এখানে আপনারা যারা কাজ করবেন তাদের কাছে এসে তার কথাটি খুলে বলবেন। তো কখন অনেকগুলো কথা এসেছে, আসলে কখন আমি বুঝতে পারবো যে আমার নিজের এই কথাগুলো শেয়ার করা দরকার। তো আমরা দেখি না, ওই যে একটু আগে ফার্স্টে আপুরা বলছিলেন যে আমরা আসলে তুলনা করব, যে আমি ঠিক 1 মাস পূর্বে বা 6 মাস পূর্বে বা 1 বছর পূর্বে আমার আচরণগুলো কেমন ছিল, এবং এখন আমার আচরণের ক্ষেত্রে আমি আসলে কোনো পরিবর্তন লক্ষ্য করছি কিনা। যেমন আমি হঠাৎ করেই দেখছি যে আমি এখন মানে খুব অল্পতেই রেগে যাই। আগে হয়তো দেখতাম যে না, আমি এই যে রাগটা, বা এমন হতে পারে যে আমার রাগ ছিল আগে, আমি সেটাকে প্রকাশ করতাম না, কিন্তু এখন কিন্তু খুব দ্রুত আমি সেটাকে প্রকাশ করে ফেলি, এবং একটা পর্যায়ে দেখি অনিয়ন্ত্রিত আচরণ করে ফেলছি আমি। তার মানে আমি বুঝতে পারছি আমার আচরণে একটা পরিবর্তন এসেছে। আবার আমি খুব অল্পতে বিরক্ত হয়ে যাচ্ছি। তার মানে কিন্তু আমি দেখতাম যে আগে আমার কি ছিল, অনেক ধৈর্য নিয়ে আমি কোনো একটা কাজ করতে পারতাম। তো এখন আমি বুঝতে পারছি যে আমার ধৈর্যের যে মাত্রাটা সেটি কিন্তু কমে আসছে, কারণ আমি অল্পতেই কোনো একটা বিষয় নিয়ে বিরক্ত হয়ে যাচ্ছি, বিরক্ত প্রকাশ করছি, সেটি আমার পরিবারের সদস্যদের সাথে হতে পারে, বন্ধুদের সাথে হতে পারে। সো এইভাবে কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমরা কখন হয়তো আমার মানসিক স্বাস্থ্যটা কোনো কারণে ডিটোরিয়েট করেছে। হ্যাঁ, নিশ্চয়ই তখন সেই জায়গাগুলো কোনো একটা এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে হয়তো আমার এই যে ইন্টারনাল বিহেভিয়ার গুলো চেঞ্জ হচ্ছে। তখন কিন্তু আমি আমার মনের কথাটা খুলে বলবো। আর মনের কথা খুলে বলার জন্য আপনাকে ইবি মনোবাতায়নে আসতে হবে, বিষয়টা এমন না। আপনি সবার প্রথমে আপনার পরিবারের সাথে যদি শেয়ার করতে পারেন সেটি সবার সবচেয়ে ভালো। আপনার বাবাকে খুলে বলুন, আপনার মা, যাকে আপনি খুব কাছের মনে করেন তাকে কিন্তু আপনি খুলে বলুন। আপনার বড় ভাই থাকতে পারে, বড় বোন থাকতে পারে, বন্ধুর মতো তার সাথে আপনি শেয়ার করতে পারেন। পরিবারে অনেকে শেয়ারের জায়গাটি তৈরি হয় না। যদি না তৈরি হয়, আপনার আপনার পরিবারের বাইরে আপনার যারা বন্ধু রয়েছে, আপনার যারা শিক্ষক রয়েছে, তাদের সাথে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। আমি একটু খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি যখন প্রথম বর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি যাই, ভর্তি হই, ঠিক তখন কিন্তু আমি আমার একটা বিষয় নিয়ে পার্টিকুলার, এবং সেটি আমাদের তরুণ বয়সে ধরেন যেরকম বিষয়গুলো হয়, আমাদের ভালো লাগা, খারাপ লাগা, এই বিষয়গুলো থেকে কিন্তু আমাদের একটা অ্যাংজাইটি তৈরি হয়। সেরকম একটি জায়গায় আমি ইনডিসিশনে পড়ে গেলাম। তো আমি চিন্তা করছিলাম যে বিষয়টা আমি বাবাকেও বলতে পারবো না, আমি মাকেও শেয়ার করতে পারবো না, তো আমার ভাইয়ের কাছেও আমি বলতে পারছি না। তো আমার বন্ধু বান্ধবরা আমার মতোই, তারাও কিন্তু খুব এক্সপিরিয়েন্সড না যে তারা কিন্তু আমাকে একটা সমাধান দিবে, আমি কি করব। তখন আমি খেয়াল করলাম যে আমার ডিপার্টমেন্টে কোন শিক্ষককে আমার সবচেয়ে ভালো লাগছে, বা কোন শিক্ষককে আমার মনে হয়েছে যে তিনি বন্ধুত্বর সম্পর্ক ছাত্রদের সাথে রক্ষা করছেন, তাকে খুব নির্দ্বিধায় সাহসের সাথে একজন শিক্ষার্থী তার মনের কথাটা খুলে বলতে পারে। আমি আমার শিক্ষকদের মধ্যে থেকে কিন্তু একজনকে খুঁজে বের করলাম, এবং আমি তার শরণাপন্ন হলাম। এবং সেই ফার্স্ট ইয়ারেই, আমরা জানি যে ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষে শিক্ষকের কাছে যেতে আমাদেরও সংকোচ লাগে, তারপর কিন্তু আমরা তাকে আমি ব্যক্তিগতভাবে আমার স্যারকে সেটি খুলে বলেছি, শেয়ার করেছি। এবং সত্যিকার অর্থে আমি কিন্তু, তিনি যখন তার এক্সপেরিয়েন্সের জায়গা থেকে আমাকে বিষয়টি ব্যাখ্যা করলেন, আমাকে বুঝিয়ে বললেন, আমি কিন্তু সত্যিকার অর্থে একটি নির্দেশনা পেলাম।
এরকম জীবনের অনেক ক্ষেত্রে যখনই কোনো একটা প্রবলেমে পড়েছি, আমি হয়তো কোনো বড় আপুর সাথে শেয়ার করেছি, কোনো বড় ভাইয়ের সাথে শেয়ার করেছি, তারা কিন্তু আমাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছে যে তুমি এটি করো, এটি করলে মনে হয় ভালো হয়। এখন যখন আমার আসলে কোথাও বলার জায়গা নেই, অনেকের হয়তো থাকে এভাবে, হয়তো এই সম্পর্কের জায়গাগুলো এতটা পরিব্যাপ্ত না, ঠিক তারা অবশ্যই আমাদের প্রতি আমরা বলবো যে ভরসা রাখতে পারেন। আপনারা এই জায়গাটিতে ইবি মনোবাতায়নের কাছে আসুন। আমাদের যারা সাপোর্টার এখানে কাজ করবেন তাদেরকে আপনি আপনার মনের কথাটি অন্তত খুলে বলুন। মনের কথা খুলে বলার মধ্যে আমি বিশ্বাস করি যে মানে সিংহভাগ, এটা 90%-এরও বেশি আপনার সমস্যার সমাধান নিহিত রয়েছে। বাকি যেটি হলো সেটা হয়তো এক্সটার্নাল কিছু বিষয়, যেগুলো সাইকোলজিস্ট যারা রয়েছেন, সাইকিয়াট্রিস্ট যারা রয়েছেন, তারা হয়তো সেই জিনিসগুলো ঠিক করে দিতে পারবেন। বাট আপনাকে বলতে হবে, আপনাকে আপনার সমস্যাটা নিজে না বুঝলেও আপনি পুরো ঘটনাটি বিবৃত করুন, খুলে বলুন। যিনি শুনছেন তিনি হয়তো সমস্যাটা আইডেন্টিফাই করতে পারবেন। আমাদের সম্মানিত একজন শিক্ষক, ইবি মনোবাতায়নের আরেকজন উপদেষ্টা ডক্টর বাকিবুল্লাহ বিকুল স্যার উপস্থিত হয়েছেন। স্যারকে আমার সালাম জানাচ্ছি। আমি শেষ করব, স্যারের কাছে উম্মে হাবিবা হয়তো চলে যাবেন। আরেকটি কথা বলি যে দুটো পক্ষের কথা বলছিলাম, যারা আসলে সার্ভিস গ্রহণ করবেন তাদের সম্পর্কে বলে, এবং যারা সার্ভিসটা দিবেন, প্রোভাইড করবেন, তাদের কাছে আমার কয়েকটি অনুরোধ বলেন, পরামর্শ বলেন, অথবা আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা, যে কথাগুলো একটু আগেও কিন্তু আমাদের যারা সম্মানিত সাইকোলজিস্ট এখানে আজকে অংশগ্রহণ করেছেন তারাও বলেছেন, আমি আরেকটু তার সাথে কয়েকটা বিষয় যোগ করব। যেমন প্রথমেই আমি যার কথা শুনছি, যিনি খুবই বন্ধু মনে করে আমাকে তার কথাগুলো বলতে এসেছে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত যে মনের কথা, ব্যক্তিগত যে কথা, সেটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটা মানুষের উইক মানে জায়গা হতে পারে, দুর্বলতার জায়গা হতে পারে। সুতরাং আমাকে বুঝতে হবে, সে আমাকে বিশ্বাস করে, আমার উপর ভরসা রেখে, আমাকে বন্ধু ভেবে, তাকে অন্য কারোর সাথে শেয়ার না করে আমাকে সে কথাটি বলতে এসেছে, শেয়ার করতে এসেছে। আমার দায়িত্বের জায়গাটি কোনোভাবেই যেন আমার ফুল প্রফেশনালিজম এই জায়গায় বজায় থাকে, কোনোভাবেই যেন আমি আমার অন্য কোনো বন্ধুর সাথেও, আমি কার সাথে শেয়ার করব, আমি আমার এই মনোবাতায়নের চ্যানেলের মধ্যে আমার যারা যেই সিস্টেমের মধ্যে আমার শেয়ার করার কথা রয়েছে, যারা সাইকোলজিস্ট রয়েছে, তাদের কাছে আমি কেসটি নিয়ে যাব। বাট আমি যেন এটি এমনভাবে এটি নিয়ে কারোর সাথে ডিসকাস না করি যাতে করে, এবং তার পরিচয়ের যে বিষয়টি সেটিও আমার জানার চেষ্টা করা উচিত না। হ্যাঁ, সুতরাং তিনি যেন নির্ভয়ে আমাকে সেই কথাগুলো বলতে পারে। এর পাশাপাশি আমি যখন তার সমস্যাটি শুনবো, আমি যেন জাজমেন্টাল না হই, অর্থাৎ আমি যেন তাকে জাজ না করি। আমার মনে হতে পারে যে একটা ছেলে অথবা একটা মেয়ে আমাকে কথাগুলো বলছে, প্রত্যেকটা হিউম্যান সাইকোলজি এটা ডেভেলপ করে, আমি কথা শুনতে শুনতেই তার পার্সোনাল ক্যারেক্টার সম্পর্কে হয়তো আমি নিজের ভিতরে একটা কল্পনা আমি দাঁড় করিয়ে নিব। এটা আমার মনের ভিতর প্রত্যেকটা মানুষেরই হয়, কিন্তু আমি কখনো সেটা প্রকাশ করব না। আমি কখনো তাকে বলবো না যে তুমি মনে হয় খুব আবেগপ্রবণ, তুমি মনে হয় আহ, একটু এই ধরনের, এই কথাগুলো যেন আমি না বলি। হ্যাঁ, কারণ কোন কথাতে তাকে আমি একটু হার্ট করে ফেলবো সেটা কিন্তু আমি জানি না। সুতরাং আমি জাজমেন্টাল না হয়ে তাকে জাজ না করি। হ্যাঁ, আমি সেই জিনিসগুলো আমাদের যে ফোরাম রয়েছে সেই ফোরামের মাধ্যমে এসে সেখানে ডিসকাস হোক, বাট তাকে যেন বুঝতে না দেই। আমি তাকে এতটুকুই বলবো যে আমিও সহমর্মী, তোমার সমস্যাটি শুনেছি, এটি নিয়ে একটু স্টাডি করি, আরো কয়েকটা দিন হয়তো তোমার সাথে আমার বসতে হবে। হ্যাঁ, এবং তুমি যা যা তোমার মনে হয় সেই বিষয়গুলো আমাদের সাথে নির্ভয়ে শেয়ার করতে পারো। তো এইটা যারা আপনারা সার্ভিসটি দিবেন সরাসরি, তাদের কাছে এই প্রফেশনালিজমের জায়গাটি কিন্তু অবশ্যই মানে বজায় রাখতে হবে। এবং আমার যেখানে অভিজ্ঞতায় আমি দেখছি যে আমার অভিজ্ঞতায় মানে সেটি কভার করছে না, আমি সব সঙ্গে সঙ্গে কিন্তু সেটি আমি দরকার হলে আমাদের যে টিম রয়েছে উপরে তাদের সাথে কথা বলে আমি সুইচ করে সেটি অন্য কাউকে আমি রেফার করে দিব। আর সবশেষ যে বিষয়টি, একজন কেয়ার গিভার যিনি সাপোর্ট নিতে আসছেন, কোনো অবস্থাতেই এইটা পুরো প্রফেশনালের জায়গা, কখনোই তার সমস্যা শুনে তাকে আপনি ব্যক্তিগতভাবে কখনো মনে করবেন না যে আমি তাকে মানে তার সমস্যার সমাধান আমি ব্যক্তি দিতে পারি। হ্যাঁ, এই জায়গাটি কিন্তু কখনো ভাবা উচিত না। অর্থাৎ যিনি আসছেন, যিনি তার দুর্বল মুহূর্ত, দুর্বল জায়গাগুলো আপনার কাছে প্রকাশ করছেন, আমি যেন কোনো মতেই তার উইক জায়গাটির সুযোগ গ্রহণ না করি। এটি সবচেয়ে প্রফেশনালিজমের জায়গাটি, এটি সবসময় যেন আমাদের বজায় থাকে। সো আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও ইবিয়ানকে, বিশেষ করে ইবি মনোবাতায়নের মতো এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য।
আমাদের যারা সাইকোলজিস্ট আমাদের সাথে দুইজন সম্মানিত আপু শারমিনারা এবং আরেকজন আপু সাইমা জুই আপু চলে গেলেন, কথা বললেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যাত্রা শুরু হলো, অবশ্যই আমরা ভালো কিছু আশা করছি। জি, ধন্যবাদ। ইনশাআল্লাহ ভাইয়া, ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ নির্দেশনার জন্য। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর বাকিবুল্লাহ বিকুল স্যার, সহকারী অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা এবি মনোবাতায়ন। স্যারকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলেন, তিনি একটি অনুষ্ঠান শেষ করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ধন্যবাদ স্যার আপনাকে। কেমন আছেন আপনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। শোনা যায় আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ভালো আছি। তুমি তো বললেই যে আমাদের অগাস্ট নিয়ে একটা বড় প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে থাকার কারণেই আমার আসতে আসলে দেরি হলো। তো তারপরেও আসলাম। আমি সর্বশেষ মেফতাহুলের ভালো কথাগুলো শুনছিলাম, আর তার আগে সম্ভবত শারমিনারা আপার আগে যিনি চলে গেছেন, আমার দুর্ভাগ্যই বলবো যে তার কথা আমার শোনা হয়ে উঠলো না। হয়তো শুনে নেব, থাকলে শোনা যাবে। তো জি স্যার, ধন্যবাদ আপনাকে। ভালো আছি, ধন্যবাদ সবাইকে। ইবি মনোবাতায়ন সম্পর্কে যদি আপনি বলতেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে এর কতটা প্রয়োজনীয়তা ছিল, আপনি কি মনে করেন? আমরা জানি আপনি না, অনেক এ তো একজন টিচার। একেবারে মানে খুবই প্রয়োজনীয় একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ কথাগুলো, মানে আমি যে কথাগুলো বলতাম সেই কথাগুলো মেফতাহুল অলরেডি বলে ফেলেছে। শিক্ষকতার 18-19 বছরের অভিজ্ঞতায় আমি কিছু জিনিস শেয়ার করি। সময় কি আছে? সময় আছে? 15-20 জি মিনিট স্যার, কথা বলা যায়? অবশ্যই স্যার। শারমিনারা আপা কি কথা বলেছেন? জি স্যার, আমরা আপনার পরে আবার শারমিন ম্যামের কাছে যাব, আপনি প্লিজ। আচ্ছা, ঠিক আছে। এই যে বলেছি, প্লিজ আপনি শিক্ষকতার যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে আমার দুই একটি ঘটনার কথা আমি বলি মেফতাহুলের মতো। মেফতাহুল বলেছে যখন তার কোনো সমস্যা হচ্ছে, তার পছন্দের কোনো একজন শিক্ষক সে বেছে নিচ্ছে। আমি ঠিক ওই জায়গা থেকে শুরু করলাম। ওর একটা লাইন আমার বেশ ভালো লাগলো। সমস্ত শিক্ষককেই সমস্ত কথা খুলে বলা যায় না। যেমনটি সব বন্ধুকেই সব কথা খুলে বলা যায় না এবং সবাই আসলে বন্ধু হয়ে ওঠে না। সমস্ত শিক্ষকই সমস্ত শিক্ষার্থীর খুব কাছের মানুষ হয়ে ওঠে না। আমরা বোধহয় মাঝে, মাঝে নেটে ডিস্টার্ব দিচ্ছে। হয়তো কথা ভেঙে যাবে বা কেটে যাবে। যা হোক, যেভাবে চলছে সেভাবেই চলুক। সবাই তো সবার কাছের হবে না। তা এরকম আমার শ্রেণীকক্ষে আমি পাঠদানকালে আমি অন্তত ৫ থেকে ৬ জন একেবারে মেন্টালি শেষ হয়ে যাওয়া শিক্ষার্থীর মুখোমুখি আমি হয়েছি। যে মানসিকভাবে তারা একেবারেই বিপর্যস্ত। তাদের ক্লাসে মন নেই, তারা লেখাপড়া ছেড়ে যাবে, তারা লেখাপড়া করবে না। তাদের নানা সমস্যা, শ্রেণীকক্ষে মনোযোগ নেই, কাউকে তাদের ভালোও লাগছে না, কারো কথা শুনতেও ইচ্ছে করছে না। শিক্ষক কথা বলছে তাতেও তার মন নেই, মাথা নিচু করে বসে থাকে, মনটা কালো, মুখটা ভার, পোশাক পরিচ্ছদে কোনো রকম তার সৌন্দর্য নেই, সৌন্দর্যহীন শরীর। এইটা একজন শিক্ষক বুঝতে পারে। ডায়াসে যখন আমি আ যারা মনোচিকিৎসক আছেন, যারা মনোবিজ্ঞানী আছেন, যারা ডক্টর আছেন, তাদের থেকে এটা আমরা খুব ভালো বুঝবো সেটা আসলে বলছি না। কিন্তু একজন শিক্ষক হচ্ছে শিক্ষার্থীর সবচেয়ে বড় ডক্টর বা সবচেয়ে বড় চিকিৎসক। সেটা কেমন? সেই ব্যাখ্যাটা দেওয়া যায়। ডায়াসে বা আমরা যখন পাঠদান শুরু করব, তখন আমাদের কাছে সামনে উপবিষ্ট ১০০ শিক্ষার্থী থাক, ৫০, ৩৫, ৩৩ বা ৫০, ৬০ ই থাক, তখন কিন্তু আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে যে আমাদের কোন শিক্ষার্থী কেমন আছে। একেবারে দাঁড়ালেই, ওই জায়গাটা দাঁড়ালেই আমাদের কাছে আয়নার মতো পরিষ্কার হয় যে আমার কোন সন্তান, আমার কোন ছেলেমেয়েটি কেমন আছে। এই দেখাটি ১ম শিক্ষক দেখতে পায়। যদি শিক্ষক সেরকম হয়,
কথা তো এখানে আছে, শিক্ষককে আবার সেরকম হতে হবে। আমি গতানুগতিক আমি ক্লাসে গেলাম, আমি ডায়াসে দাঁড়ালাম, একটা বই নিলাম, বই নিয়ে বই থেকে ২-৪টা লাইন পড়লাম, তারপরে ব্ল্যাকবোর্ড আছে সেখানে বোর্ডে তাদেরকে ধারণা দিলাম, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে পড়ালাম, মানে এলাম, দেখলাম, জয় করলাম, চলে গেলাম। কোন শিক্ষার্থীর কি সমস্যা, কোন প্রবলেম, সে কোন সমস্যায় ভুগছে, তার ডিপ্রেশন কতটুকু বা সে কি সমস্যা নিয়ে আছে, সেইটা একজন শিক্ষককেও দেখার দায়িত্ব আছে। একজন শিক্ষক শুধু এই একটা বই পড়িয়ে, এই ক্যালকুলাস শিখিয়ে, ম্যানেজমেন্ট শিখিয়ে, হিসাব বিজ্ঞান শিখিয়ে, আইনের দুটো ধারা শিখিয়ে, আমার দুটো কবিতা পাঠ করে, উপন্যাসের জন্মকে জনককে এটা পড়িয়েই একটা শিক্ষকের কাজ শেষ হয়ে যায় না। আমি বারবারই যে কথা বলি, তাহলে শিক্ষকের দায়িত্বটা সবার আগে। মেফতাহুলের সঙ্গে আমি একেবারে চূড়ান্তভাবে একমত। একেবারে একজন শিক্ষক শুধু তিনি পড়াবেন না, তিনি তার সন্তান, আমার যেমন সন্তান থাকে, আমার সন্তানকে যেমন আমি মানুষ করি, আমার সামনে যে বাচ্চাগুলো বসে থাকে, আমার সামনে যে শিক্ষার্থীগুলো বসে থাকে, উপবিষ্ট থাকে, ওরা আমার সন্তান। অতএব সন্তানের কি সমস্যা, আমার সন্তানটার জ্বর আসছে কেন, সন্তানটা সে মনোযোগ নাই কেন, সে কেন ক্লাসে নিয়ম করে আসছে না, ক্লাসে আসলে সে টিউটোরিয়ালটা ঠিক মতো দিচ্ছে না, ফাঁকা খাতা দিচ্ছে, পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় সে ফুল কোশ্চেন অ্যান্সার করছে না। তাহলে এই ব্যাপারটা শিক্ষক তাকে প্রশ্ন করবে না? আশ্চর্য ব্যাপার তো। শিক্ষক তার কাছে যাবে না? শিক্ষক তার সাথে কানেক্টেড হবে না? শিক্ষক তাকে ডেকে নিয়ে, আমি বলেছি যে রুমের মধ্যে সিঙ্গেলি ডাকার দরকার নেই। যদি আমাদের মানে মেয়ে হয়, তাহলে মেয়ে তার বান্ধবী সহ আসতে পারে। যদি আমাদের শিক্ষার্থী আমাদের বন্ধু ছাত্র হয়, তাহলে তাকে না হয় আমি একা ডেকে বলতে পারি। এইরকম আমি অন্তত ৫-৭ ঘটনা আমি সমাধান করেছি। একদম আমি আমার বিবেক থেকে বলছি, একদম পাগল হয়ে যাওয়া একটা ছেলেকে আমি নিজে নার্সিং করে আমি তাকে MA পর্যন্ত আমি তার শিক্ষা জীবন ফিরিয়ে দিয়েছি। আমি নিজে প্রমাণ, এবং সেই ছেলে এখন পর্যন্ত আমাকে দিনে রাতে ফোন দিয়ে সে কৃতজ্ঞতা প্রকাশ করে যে, "স্যার, আপনার শরণাপন্ন না হলে আমি হয়তো মরেই যেতাম।" এটা অ্যাবনরমাল হয়ে গিয়েছিল, এবং তাকে আমি এক পর্যায়ে ডেকে নিয়ে, সব কথা তো আসলে আমাদের বলা দরকার নাই। তার কি প্রবলেম হয়েছিল, তার কি সমস্যা ছিল, সেই কথাগুলো আসলে আমার বলা দরকার নেই। আমাদের নানা ধরনের সমস্যা থাকে। আমাদের প্রণয় ঘটিত ব্যাপার থাকে। আমাদের আর্থিক সমস্যা থাকে। আমাদের শরীরগত সমস্যা থাকে। আমাদের একটা ছেলেমেয়ের শরীর খারাপ হতে পারে। একেবারে হুমকি দিয়ে, ধমক দিয়ে, এই যে আমি শিক্ষকদের দোষের কথা বলি। শোনো, শিক্ষকদের দোষের কথা বলতে হবে। একজন শিক্ষকের কারণে এবং শিক্ষার্থীর জীবন নষ্ট হতে পারে। এটা শিক্ষককে দায় নিতে হবে। একেবারে শিক্ষক ধোয়া তুলসী পাতা নয়। শিক্ষক একজন ছাত্র, সে নিয়ম করে, একজন শিক্ষার্থী, আমাদের একটা মেয়ে হয়তো নিয়মিত সে ক্লাসে আসতে পারছে না। প্রবলেমটা কোথায়? সমস্যা কোথায়? যে, "বাবা, তুমি দাঁড়াও তো, কি সমস্যা মেয়ে, তোমার কি প্রবলেম কি বলো তো?" বলে, "স্যার, আমি তো এভাবে আসলে বলতে পারছি না। স্যার, আমি যদি একটু সময় পেতাম তাহলে আপনাকে একটু নিরিবিলি কথা বলতাম।" তো তখন তো তারা বলে যে, "নিরিবিলি তো কথা শিক্ষক তোমার সাথে এভাবে তো বলতে পারবে না। তাহলে তোমার কোনো বন্ধু বা তোমার কোনো বান্ধবী বা তোমার কোনো গার্ডিয়ান বা তোমার আম্মা হতে পারে, তোমার পিতা হতে পারে, তোমার বড় ভাই হতে পারে। তাকে নিয়ে তুমি কথা বলো। বা তা যদি না হয় তাহলে একান্তেই তুমি করিডোরে দাঁড়িয়ে প্রকাশ্যে কথা বলো।" শিক্ষকদেরও বাইন্ডিংস আছে। একটা একজন ছাত্রীকে নিয়ে আসলে আমরা চাইলেই তো আর এভাবে নিভৃত কথা বলতে পারি না। এটা আমাদের হয় না, এবং এটা আসলে ভালোও দেখায় না। হয়তো কথা বলতে গেলেও আমাদের নানা রকম প্রবলেম হতে পারে, সমালোচনা হতে পারে। কিন্তু এটা নিয়ে তো একজন শিক্ষার্থীর জীবন তো বিপন্ন হয়ে যাচ্ছে, তাকে তো ঠেকাতে হবে, তাকে বাঁচাতে হবে, তাকে এই ব্যাপার থেকে আমাদের তুলে আনতে হবে। তাকে, সে যে একটা কষ্টের জায়গায় পড়ে গেছে, সেই জায়গা থেকে তোকে আমাদের উত্থান ঘটাতে হবে। না হলে তো চলবে না। তাহলে সমস্যার সমাধানকে আমি বলেছি যে এরকম ৫-৭ সমস্যার সমাধান আমি নিজে করেছি, এবং সবার আগে শিক্ষক। এই শিক্ষক ১ম তিনি আইডেন্টিফাই করবেন প্রবলেমটা কোথায়। তার প্রবলেম কি মানসিক? তার প্রবলেম কি শারীরিক? তার প্রবলেম কি প্রণয় ঘটিত? তার প্রবলেম কি, সে কি কোথাও দ্বারা প্রতারিত হয়েছে? সে কি কারো দ্বারা বঞ্চিত হয়েছে? সে কি সমাজে কারো দ্বারা নেগলেক্ট হচ্ছে? তাকে কেউ কি ছোট করছে? তাকে কি চলার পথে, তাকে হলে কি কেউ ইগনোর করে? এই ব্যাপারগুলো ডাক্তার সবকিছু ধরতে পারবেন। এই ব্যাপারগুলো আমি একদম কনফার্ম, এটা শিক্ষক ধরতে পারবেন, এবং এটা শিক্ষকের কাজ। যে আমার একটা মেয়ে, আমার একটা ছেলে, সেই ছেলেটি হয়তো দারিদ্র, তাকে হয়তো হলে ইগনোর করা হয়। সে হয়তো ডাইনিং রুমে খেতে গিয়েছে, তাকে হয়তো ইনসাল্ট করছে। আমার মেয়েটি হয়তো হলে থাকে,
সেই মেয়েটিকে হয়তো তার ভালো অবস্থা নেই, সে অত ভালো পোশাক পরে না, সে অত ভালো দেখতে না, সে অত সুন্দরী না, তাকে হয়তো নানাভাবে ইনসাল্ট করা হয়। এটা করা হয় না? এটাকে অস্বীকার করতে পারবে না। আমরা জানি। শিক্ষকরা জানে না এমন কোনো ঘটনা বিশ্ববিদ্যালয়ে নেই। এবং বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ আর এই নিচের থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। বিশ্ববিদ্যালয়ের একজন টিচার সবকিছু বুঝতে পারে। বিশ্ববিদ্যালয়ের একজন টিচার একজন শিক্ষার্থীর কি প্রবলেম সবার আগে ধরতে পারে। যে তাকে কি কেউ ছোট করছে কিনা। এই ছোট করা জায়গা থেকেও অনেক আমাদের শিক্ষার্থীরা ঝরে পড়ে, অনেক শিক্ষার্থীরা কষ্ট পায়, মানসিক যন্ত্রণায় ভোগে, সে তার মধ্যে একটা সাফারিংস হয় এবং এই সাফারিংস থেকে সে অসুস্থ হয়, সে মানসিকভাবে বিপর্যস্ত হয়। আমি বলছিলাম টিচারদের কথা। টিচাররাও যদি কোনো শিক্ষার্থীকে ইগনোর করে এবং তাকে যদি ছোট করে, সেই জায়গা থেকেও কিন্তু এটা আমাদের শিক্ষার্থীরাও কিন্তু অসুবিধায় পড়তে পারে। সুতরাং অনেক ব্যাপার আছে। মানসিক যে ব্যাপারটা, এটা আসলে মানুষই মানুষকে মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে। এটা হচ্ছে সর্বপ্রথম এই কথা মনে রাখতে হবে যে আমরা মানুষের মনের জায়গাটাকে ক্ষত করে দিই। আমরা মানুষের মনের যে জায়গা, মনের যে বেদনা তৈরি হয়, সেই বেদনাটা তৈরি করে মানুষই তো মানুষকে নষ্ট করে। মানুষই মানুষকে ক্ষতি করে। মানুষই মানুষের ক্ষত তৈরি করে। সেই জায়গাটা একেবারে ডাক্তার ইচ্ছে করলেই একবারে সারিয়ে তুলতে পারেন? অসম্ভব। এটা সারিয়ে তুলতে পারেন না। তাহলে করণীয়টা কি? করণীয় হচ্ছে শিক্ষার্থী বান্ধব শিক্ষক প্রয়োজন, শিক্ষার্থী বান্ধব পরিবেশ প্রয়োজন, শিক্ষার্থী বান্ধব লেখাপড়া প্রয়োজন, বন্ধুর সঙ্গে বান্ধবীর সঙ্গে বন্ধুর এই যে পরিবেশ, এই চমৎকার পরিবেশগুলো তৈরি হওয়া প্রয়োজন। এবং আমাদের সমাজে আমরা একে অপরকে ছোট করছি ছোট, ছোট ঘটনায়। এই ঘটনাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সামান্য কারণেই একজনকে ছোট করা, সামান্য কারণেই একজনকে তুচ্ছ করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, একজন মানুষকে ইগনোর করা, একজন বন্ধুকে ছোট করা, একজন বান্ধবীকে ছোট করা, কথায়, কথায় চেহারার তুলনা দেওয়া, কথায়, কথায় তার পরিবারের কথা তুলে নিয়ে আসা, কথায়, কথায় তার তোমার মতো একজন শিক্ষার্থী তোমার মতো অত ব্রিলিয়ান্ট নাও হতে পারে। উনি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তারা হলো 18, 19, 20। এটা মনে রাখতে হবে, কেউই 20 নয়। এবার এটা মনে রাখতে হবে যে কেউই 17, 18, 16 নয়। যিনি 20 পজিশনে আছেন তিনি অন্যকে মনে করতে পারেন না যে না ও তো কিছুই জানে না। ও তো পড়ালেখাই জানে না। এই যে আমাদের বন্ধুরা বান্ধবীরাও একে অপরকে ছোড়া, তোর কি জানিস? তোর তোর তো কোনো জ্ঞানই নাই। তোর তো ধারণা নাই। তুই আবার কি লেখাপড়া করিস? তোর একটা নোট করতে পারিস না, তোর একটা বই নাই। আরে বাবা, আমার একটা শিক্ষার্থী, সব শিক্ষার্থী একই রকম? সব কি একই সমাজ ব্যবস্থা থেকে উঠে এসেছে? আমাদের সমস্ত ছেলেমেয়েরাই কি একই জায়গা থেকে, একই পরিবার থেকে, একই রকম আর্থিক সমাজ ব্যবস্থা থেকে উঠে আসে? উঠে আসে না। আমি কয়েকটা কারণ আসলে চিহ্নিত করতে পারি। আমাদের মানসিক এই যে সমস্যা, এই সমস্যার কয়েকটি কারণ আছে। আমি প্রথম যে কারণটা নিয়ে আসি সেটা হলো আসলে আমাদের আর্থিক এবং ব্যাপারগুলো। আমি দারিদ্র্য একটা বড় একটা ব্যাপার আছে। এটাকে অস্বীকার করা যাবে না। আর্থিক ঘটনাটা এবং অর্থ সংক্রান্ত বিষয়টা আমার কাছে আমি নাম্বার 1 বিবেচনা করি। কারণটা হলো যে আমার বান্ধবী বা আমার বন্ধু যখন ভালো একটা পোশাক পরছে, সে ভালো একটা শার্ট পরে আসছে, সে ভালো আ ভাবে চলছে, সে ভালো নাস্তা করছে, তার ভালো ডায়েরি, সে ঘন, ঘন বই কিনছে। সে কুষ্টিয়াতে ঢাকায় গিয়ে অর্ডার দিয়ে সে বিভিন্ন জায়গা থেকে বই নিয়ে আসছে। অথচ আমি কোন কিছু করতে পারছি না। এই যে ফ্রাস্ট্রেশন, তাহলে এই ফ্রাস্ট্রেশন কোথায়? আর্থিক। 2 হলো যে আমরা মানুষকে ছোট করে ফেলি। এই ছোট করাটা, এই কথায়, কথায় ছোট করা, এই জায়গা থেকে আমাদের উঠে আসা দরকার। মনোবাতায়ন, অ্যা খোলা মনের বাতায়ন, ইসলামিক ইউনিভার্সিটি এবং ইবিয়ান। আমরা যেখানে আছি, আমাদের মেফতাহুল আছে, আমাদের হ্যাপি আছে বা আমাদের নেপথ্যে সাজ্জাদ একটা বড় ভূমিকা করে। এবং আমাদের যে অতিথি আছেন, আমাদের যে চিকিৎসক বৃন্দ আছেন, আমাদের যারা নেপথ্যে থেকে আমাদের এই ব্যাপারগুলোকে যারা দেখছেন, দেখভাল করছে, আমাদেরকে সহযোগিতা করছেন, আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর ইবিয়ান আসলে অ্যা সামান্যই সাদামাটা একটা গ্রুপ নয়। একেবারে ফেসবুকে আমরা যে সাদামাটা গ্রুপ খুলে বসি, সেইরকম একটা গ্রুপ আসলে ইবিয়ান না। ইবিয়ান ইতোমধ্যে বিভিন্নভাবে নাম কুড়িয়েছে এবং আমি তো মনে করি যে তারা নানা দিক দিয়ে সামাজিক ব্যাপার, মানুষকে হেল্প করা, মানুষের পাশে দাঁড়ানো,
মানুষকে যত রকম মানসিক সমর্থন দেওয়া যায় সেই ব্যাপারটা ইবিয়ান করে যাচ্ছে। তো কথা আমার বেশি হচ্ছে, শেষের দিকে যেহেতু আমি তবুও দুটো কথা বলার সুযোগ পেলাম। আমি খোলা মনের বাতায়নের আয়োজক যারা এবং ইবিয়ানের সাথে যারা যুক্ত, যারা আছে, যারা মন ও প্রাণ দিয়ে, যারা তাদের ভালোবাসা দিয়ে, যাদের তাদের হৃদয় দিয়ে এরকম এই প্রোগ্রামগুলো তারা ক্রমান্বয়ে তারা চালিয়ে নিচ্ছে এবং তারা প্রতিনিয়তই ভালো কাজের সঙ্গে সংযুক্ত থাকছে। ইবিয়ানের এই ব্যাপারগুলোকে আমি দারুণভাবে এনজয় করি, আমি আনন্দ উপভোগ করি। মানুষের পাশে দাঁড়াবার এই যে এটা ব্যাপার, এই ব্যাপারগুলো ইবিয়ান খুব ভালোভাবে দেখছে। সেই ব্যাপারটাকে আমি খুব সুখ অনুভব করি এবং আমি যে এই খোলা মনের বাতায়ন বা ইবিয়ানের সঙ্গে যুক্ত আছি সেজন্য আমার নিজেরও ভালো লাগে, আমি গর্ব অনুভব করি। সুতরাং আমি শেষ করতে চাই, আমার কথা হলো মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হলে যদি সেটা সমস্যা হয় সে কথা খুলে বলতে হবে। শিক্ষার্থীদের কোনো প্রবলেম হলে, যে কোনো সমস্যা, এই ব্যাপারটা মেফতাহুল খুবই গুরুত্ব দিয়েছে। আমি যে কথা বলি, একজন শিক্ষার্থীর যে কোনো সমস্যা, সেই সমস্যাটা সে প্রথমত শিক্ষককে খুলে বলবে। আমার কথা পরিষ্কার, সমস্ত শিক্ষককেই সব কথা বলা যায় না। অন্তত একজন শিক্ষক বা দুজন শিক্ষক তো বিভাগে থাকে, যে শিক্ষক শিক্ষার্থী বান্ধব বা যে শিক্ষকের কাছে কথা বলা যায় সেই শিক্ষকের কাছে সেই কথাগুলো খুলে বলার চেষ্টা করতে হবে। তবে অবশ্যই ফোনে নয়, ব্যক্তিগতভাবে কোনো বন্ধুকে সাথে নিয়ে বা নিরিবিলি বা একটা জায়গা খুঁজে বুঝে সুঝে নিয়ে সে তার শিক্ষককে প্রথমত কথাগুলো খুলে বলবে। এইবার শিক্ষক প্রয়োজন বোধে তাকে বলবে যে দেখো এটা তো আসলে আমি তো তোমাকে এই সমাধান দিতে পারি না, এই সমাধান দিতে পারে চিকিৎসক, মনোচিকিৎসক, মনোবিজ্ঞানীরা বা আমাদের যারা ডাক্তার আছেন তারা এই সমস্যার সমাধান দিতে পারে। কিন্তু আমার কথা আবারও আমি যে কথা বলবো, কথা ওই একটাই, সবার আগে সবার বড় চিকিৎসক হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক, শ্রেণী শিক্ষক। তার যে শিক্ষক আছে সেই শিক্ষকই হবেন তার বড় চিকিৎসক এবং যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের তার প্রবলেমগুলো সে যে অ্যারাইজ করছে, সে যে সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, তার যে খুব কষ্ট হচ্ছে। আরে একজন শিক্ষার্থী তার বাবা মার অসুস্থতার কারণেও তো সে অসুস্থ হতে পারে, তার পারিবারিক প্রবলেমের কারণেও সে অসুস্থ হতে পারে। সে কি তার নিজের কারণেই কি শুধু মানসিক ভারসাম্যহীন হয়? সে কি শুধু নিজের কারণেই কি সে তার মানসিক সমস্যার মধ্যে ভোগে? সে তার পারিবারিক সমস্যার কারণে হতে পারে, সামাজিক কারণে হতে পারে, শিক্ষক তাকে ছোট করছে সে কারণে হতে পারে, বন্ধু তাকে ছোট করছে সে কারণে হতে পারে, আর্থিক সমস্যার কারণে হতে পারে, দুটো বই সে ভালো বই কিনতে পারছে না। একই কথা তো বারবার বলার দরকার নেই। সুতরাং আমার কথা হচ্ছে বাবারা, আমার সন্তানেরা, আমার ছেলেমেয়েরা, যে যে ডিপার্টমেন্টে তোমরা আছো, যে যেখানে আছো, তোমরা যেখানে আছো না কেন, তোমার শিক্ষকের কাছে তোমার সমস্যার কথাটা আগে খুলে বলো। এই মিনতি, এই অনুরোধ তোমাদের কাছে আমার রইল। তোমাদের কাছে আমার মিনতি, তোমরা তোমাদের শিক্ষকের কাছে তোমাদের সমস্যার কথাটা খুলে বলো। তোমার যদি অর্থনৈতিক সমস্যাও হয় সে কথাও তুমি বলো না কেন তোমার শিক্ষককে। তোমার যদি মনে হচ্ছে যে তোমার এটা বই কেনার সমস্যা আছে, তুমি সে কথাও তো তোমার শিক্ষককে বলতে পারো, অসুবিধা তো নাই। এর চেয়ে খুলে কথা বলা আসলে আর আমাদের পক্ষে সম্ভব নয়। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এর চেয়ে আর কি কথা খুলে বলা যায়? তোমাদের প্রবলেম হলে তোমার শিক্ষককে বলো। হ্যাঁ, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি যে আমরা কোন শিক্ষার্থীর কথা শুনতে চাইনি, এই শিক্ষার্থী বলুক তো যে বিপুল স্যার, আমি আমার জায়গা থেকে আমি চ্যালেঞ্জ নিচ্ছি, আমি অন্য শিক্ষকের কথা আমি আনতে চাই না। আমি চ্যালেঞ্জ নিলাম যে কোন শিক্ষার্থী কথা বলতে চেয়ে সেই শিক্ষার্থী কথা বলতে পারেনি, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ইভেন এমনও আছে যে আমার শিক্ষার্থীদের সঙ্গে মোবাইলে কথা, যদি মোবাইলে কথা বলাটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না এবং সেটা আসলে ঠিকও নয়, তারপরেও তো মোবাইলেও অনেকের সাথে কথা বলি, আমরা কথা বলে তার সমাধান দিচ্ছি। সুতরাং বাবারা, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শিক্ষকের সাথে, শিক্ষকের সঙ্গে সরাসরি কথা বলো, খুলে বলো, হৃদয়ের কথা বলো, উজাড় করে বলো। দেখবা তুমি প্রথম সমাধানটা তোমার শিক্ষকের কাছ থেকে তুমি পেয়ে গেছো। এবং আমি তো বলেছি যে এরকম 7-8 জনকে এরকম কথা বলেই তাদেরকে সুস্থ করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছি। তোমরা ভালো থাকো, তোমাদের সঙ্গে আবার কথা হবে।
অনুষ্ঠানের আয়োজকদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অভিজ্ঞতা এবং নির্দেশনামূলক এত উপদেশ আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি প্রথমে আমাদের সম্মানিত অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান সময় থেকে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ইবি মনোবাতায়নের যাত্রা শুরু হলো। আপনারা যারা আমাদের কাছে পৌঁছাতে চান, আমাদের কাছে আপনাদের কথা বলতে চান, আপনারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আমরা সেখানে আপনাদেরকে একটি বা দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, সেটার মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই একটি ফর্মাল ওয়েতে আপনাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব এবং সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করার চেষ্টা করব। পাশে থাকবেন, ভালো থাকবেন, ইবি মনোবাতায়নের সাথে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি। জি, আসসালামু আলাইকুম। জি, হাবিবা সহ বেকুল স্যার